আমার জান পাখিটা কি করে? তিশা আপু, এইসব কি ধরনের কথা বলেন? আমি আপনার ছোট ভাই হই। কিসের ছোট ভাই? তুমি তো আমার জামাই লাগো, জামাই, বুঝছো? জাস্ট সেট আপ আপু, এখন থেকে যান, আমি পড়বো। ফাজলামি করো? আমাদের বিয়ে হইলো খেয়াল নাই নাকি? চলো, বাসরাতে কোনো পড়া নাই। তিশা আয়ানের হাত ধরতে যাবে, সাথে সাথে আয়ান এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে টাচ করবেন না। আমাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে, আপনার সাথে আমার বিয়ে দিয়েছে। আমি এই বিয়ে মানি না, আর আপনাকে তো দূর। এসব কি বলছো? যা শুনছেন বললেই হলো নাকি? আমি তোমার স্ত্রী, আমার সম্পূর্ণ অধিকার আছে। আমি যদি টাচ না করি কে করবে? তিশা কথাটা বলে আয়ানের কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, সেইটাই ঠিক শুনছেন। বাংলা কথা বুঝেন না। আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না। আমাকে পড়তে দেন, বিরক্ত করবেন না। আমি পড়তে দিব না, আমার অধিকার আমি নিয়ে ছাড়বো। তিশা আয়ানের কাছে এসে জোর করে কিস করার চেষ্টা করতে লাগলো। আয়ান তিশাকে সরিয়ে দিতে লাগলো। আয়ান রাগের বশে তিশার চুল টেনে ধরলো। তিশা দুর্বল হয়ে পড়লে আয়ানকে ছেড়ে দিয়ে চোখের পানি গড়িয়ে পড়ে। আয়ান সাথে সাথে ছেড়ে দিয়ে মাথা ঠান্ডা করে বলল, আই এম সরি, প্লিজ আমার সাথে জোর করবেন না, আমার থেকে দূরে থাকেন। আয়ান কথাটা বলে টেবিলের সামনে বসলো। আয়ান পড়তে লাগলো, তিশা ফুপিয়ে কাঁদতে লাগলো। তিশা এক সাইডে শুয়ে থেকে কান্না করতে লাগলো। আয়ান কানে তুলা দিয়ে অঙ্ক করতে লাগলো। তিশা কান্না করতে করতে ঘুমিয়ে গেল। আয়ান পড়া শেষ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বেজে গিয়েছে। আয়ান উঠে পিছনে ঘড়ি তাকাতে তিশার মুখটা দেখে আয়ানের অনেক খারাপ লাগলো। আয়ান তিশার শরীরের উপরে কাঁথা দিয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। 3টায় তিশার ঘুম ভাঙলে দেখে আয়ান পাশে নেই। উঠে বসে নামতে গেলে দেখে ফ্লোরে বালিশ নিয়ে শুয়ে আছে। তিশা কিছু না বলে আয়ানের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালের আজানের শব্দে ঘুম ভেঙে গেল, বুকে ভারী অনুভব করে চোখ খুলে ফেলে। তিশাকে দেখে আয়ান কোলে তুলে নিয়ে খাটে শুয়ে দিল। তিশা আয়ানের শার্ট শক্ত করে ধরলে আয়ান বলল, এই শুনছেন? তিশা ঘুমের ভিতরে আয়ানকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নিল। আয়ান তিশার হাত দুই দিকে দিয়ে নিজেকে সরিয়ে নিয়ে চলে গেল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে নিল। বাহিরে এসে মাথায় টুপি দিয়ে বের হয়ে গেল। 7:50 নদীর ঘুম ভাঙলে চোখ খুলে নিজেকে খাটে দেখে অবাক হলো। নিচের দিকে তাকিয়ে দেখে আয়ানও নাই, বালিশও নাই। তিশা ঘাট থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হলো তোয়ালা পেঁচিয়ে। আয়ান তিশার দিকে তাকাতে সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে পড়ায় মনোযোগ দিল। তিশা আয়ানকে বলল, সকালে কোথায় গেছিলে? নামাজে গেছিলাম, পুরনো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তাই একটু ওদের সাথে কথা বলছিলাম। ও আচ্ছা। তিশা আলমারি থেকে 3 পিস বের করে পড়তে লাগলো। আয়ান বাইরের দিকে মনোযোগ দিয়ে পড়তে লাগলো। তিশা রুম থেকে বের হয়ে গেল। নিচে গেলে আয়ানের আম্মু বলল, আয়ান পড়ছে নাকি? হ্যাঁ, তোমার ছেলে তো একমাত্র ব্যক্তি যে ইন্টারের পরীক্ষা দিবে, আর কেউ তো এই জীবনে পরীক্ষা দেয় নাই। তোর সাথে ওই কথা বলে না? আমার দিকে তাকানোর সময় নেই তোমার ছেলের। এই ছেলেটাও না, বিয়ে করিয়েও কোনো লাভ হইল না। ওই এমন কেন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। ছোট থেকে পড়ার চাপ দিয়েছো না, এখন সামলাও। তোর জামাই তুই সামলাগা। তুই চুপ থাক, মেজাজ গরম করিস না। আমার তোর কি হলো? কিছু না, ভাত দাও, খেয়ে ভার্সিটিতে যাব। নতুন বিয়ে হয়েছে, কোথাও ঘোরাঘুরি করবি, ওটা ভার্সিটিতে চলে যাচ্ছিস। তোমার কি মনে হয় তোমার ভাতিজা পড়াশোনা নিয়ে ব্যস্ত? তুমি আজের পেঁচাল পেরো না, মেজাজ খারাপ আছে, যাও। আয়ানের আম্মু তিশার আম্মুকে ইশারা করলে তিশার আম্মু কিছু না বলে চলে গেল। আয়ানের আম্মু বলল, তুই বসে, আমি খেতে দেই। তিশা চেয়ার টেনে বসলে আয়ানের আম্মু খেতে দিল। আয়ান রুম থেকে বের হলে চশমা ঠিক করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে নিচে নেমে গেল। আয়ান চেয়ার টেনে বসে বলল, আম্মু খেতে দাও। ফোনের ভিতরেও পড়া নিয়ে বসলি? খাওয়ার সময়টা তো ফোনটা রাখ। রেখে দিলাম। আয়ান ফোনটা রেখে দিয়ে খাবার দিলে খেতে লাগলো। তিশা আয়ানের দিকে তাকালে আয়ান বলল, কি হয়েছে, তাকিয়ে আছেন কেন? আমার খেয়ে কাজ নাই, তোমাকে দেখা লাগবে, কানা কোথাকার।
আয়ান কিচ্ছু বলল না। আয়ানকে খাবার দিলে আয়ান খেতে লাগলো। আয়ানকে তাড়াতাড়ি খাওয়া দেখে আয়ানের আম্মু বলল, কিরে, এত তাড়াতাড়ি করে খাচ্ছিস কেন? গলায় ভাত আটকে যাবে তো। বাহিরে যাব, একটু দরকার আছে। আয়ান তাড়াতাড়ি খেয়ে হাত ধুয়ে চলে গেল। তিশা পেছন থেকে বলল, কি ভাব ভাব দেখে বাঁচি না, ফালতু একটা, মনে হয় বোবা, কথা বলতে পারে না। তিশার কথা শুনে আতিয়া মিটিমিটি হাসতে লাগলো। আয়ান কোনো কিছু না বলে চলে গেল। 2 দিন পর আয়ান বাসায় ফিরলে আয়ানের আব্বু আয়ানকে ডাক দিলে আয়ান ওর আব্বুর সামনে গেল, মাথা নিচু করে বলল, জি আব্বু বলেন, কি বলবেন? 2 দিন পর বাসায় আসছো, কোথায় গিয়েছিলে? হোস্টেলে গেছিলাম, কয়েকটা নোট নিয়ে আসতে ভুলে গেছিলাম। তো আমাদের একবার ফোন দিয়ে তো জানাবে না? আর কল দিলে তোমার ফোন বন্ধ বলে কেন? ফোনের চার্জ নাই, চার্জার তো নিয়ে যাই নাই। আর আমার ফোনের চার্জার, ওদের চার্জার আলাদা। বন্ধুদের ফোন দিয়েও তো বলতে পারতে। যাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর কি ব্যাপার, 2 দিন তোমার চেহারা এমন হয়েছে কেন? কই, ঠিকই তো আছে। আচ্ছা, আমি রুমে গেলাম। আয়ান রুমে চলে গেল। আয়ান রুমে গেলে দেখে তিশা ঘুমিয়ে আছে। আয়ান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করতে লাগলো। শাওয়ারের পানির সাথে চোখের পানিগুলো মিশে যেতে লাগলো। আয়ান আয়না নিজের চেহারার দিকে তাকিয়ে রাগে দেয়ালে ঘুষি মারলো। আয়ানের হাঁটু গেড়ে বসে পড়লো। অঝরে চোখের পানি ফেলতে লাগলো। 2 ঘন্টা ওয়াশরুমে বসে অঝরে চোখের পানি ফেলতে লাগলো। তিশা ওয়াশরুমের দরজা ধাক্কা দিলে আয়ান শাওয়ার বন্ধ করে বলল, কি হয়েছে? এই 3:50 থেকে এখন 4:50 বাজে, এতক্ষণ গোসল করে? বের হও তাড়াতাড়ি, আমি ফ্রেশ হব। আয়ান তাড়াতাড়ি করে শরীর মুছে শার্ট প্যান্ট পরে। দরজা খুলে তিশা বলে ওঠে, চোরের মতো লাগছে, লাল হয়ে গেছে চোখ। জ্বর যদি আসে তোমার খবর আছে। আয়ান তিশার কোনো কথার উত্তর না দিয়ে আয়ান সোজা ছাদে চলে গেল। আয়ান ছাদে দোলনায় বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ানের চোখের কোণায় পানি গড়িয়ে পড়লো। আয়ান নিজের হাতের দিকে তাকালো আর ভাবতে লাগলো, এমন কেন হলো? সবকিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছে। ভাইয়া নুডলস রান্না করা হয়েছে, এই নে খেয়ে নে। আয়ান তাড়াতাড়ি করে চোখ মুছে পিছনে ঘুরে তাকিয়ে বলল, আতিয়া, কেমন আছোস বোন? আয়ানের মুখে এমন কথা শুনে আতিয়া বেশ অবাক হয়ে গেল। আতিয়া আয়ানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া তুই ঠিক আছিস? শোন, আগামীকাল থেকে আমি তোকে স্কুলে নিয়ে যাব, নিয়ে আসব। সত্যি ভাইয়া? হ্যাঁ। ভাইয়া আমাকে একটা চিমটি কাটিয়ে তো। কেন রে পাগলি? আমার কেন জানি মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আমার ভাই তো আমার সাথে তেমন কথা বলে না, এসব বলার কোনো প্রশ্নই আসে না। আয়ান আতিয়াকে কাছে বসিয়ে নুডলসের বাটিটা নিয়ে কপালে টোকা দিলে আতিয়া কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, সত্যি তো মনে হচ্ছে, এবার তুই আবার পড়াশোনা বাদে আমার প্রতি ভালোবাসা কিভাবে আসলো? মনে হইল ফ্যামিলি থেকে বেশি দূরে চলে যাচ্ছি, তাই ভাবলাম ফ্যামিলিকে সময় দেই। ভাইয়া তিশাপুর সাথে এমন করিস কেন? বড়দের বিষয়ে এত কথা বলা লাগে না। হা কর, নুডলস খাওয়াই দেই। আতিয়া হা করলে আয়ান নুডলস খাওয়া দিতে লাগলো। দুজন একে অপরকে খাইয়ে দিতে লাগলো। তিশা ছাদে এসেছে ভাই বোনের ভালোবাসা দেখে বলল, কিরে আতিয়া, তোর প্রতি আবার একজনের তো ভালোবাসা কই থেকে আসলো? ভাইয়া এখন থেকে আমাদের সবার সাথে ভালো সময় কাটাবে, আর আগের মতো চুপচাপ থাকবে না, আমাদের সময় দেবে। ভালো। আপু তুই বস। আয়ান সাইড দিলে তিশা আয়ানের ডান পাশে বসলো। আতিয়া বলে উঠে, আচ্ছা থাকো, আমি আমি কি তোমাদের জন্য চা বানিয়ে নিয়ে আসবো নাকি? এখন আর কিছু খাবো না, তুই বাটিটা রেখে আয়। আতিয়া চলে গেল। আয়ান নিচের দিকে তাকালে তিশা সুযোগ বুঝে আয়ানের কলার ধরে ঘুরিয়ে ঠোঁট জোড়া এক করে দিয়ে শক্ত করে চেপে ধরলো। আয়ান চোখ বড় বড় করে ফেলল। আয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে তিশা 2 মিনিট পর ছেড়ে দিয়ে ঠোঁট আঙুল দিয়ে মুছতে মুছতে বলল, খারাপ না, মজা আছে। আয়ান তিশাকে কিছু বলতে গিয়েও বলল না। আয়ান হাঁটুর উপরে হাত রেখে 2 গালে হাত রেখে সামনের দিকে তাকিয়ে থাকলো। তিশা আয়ানের ব্যবহার দেখে বলল, কি ব্যাপার, কিস করলাম রাগ দেখালে না? এইভাবে চুপচাপ বসে আছো? রাগ দেখিয়ে কি হবে? এমন শান্ত হয়ে গেলে কেমনে? 2 দিনে এত পরিবর্তন? মানুষ তো পরিবর্তনশীল, সেকেন্ডে মিনিট মানুষ পরিবর্তন হতে পারে। ভালো। আবার একটু দিব নাকি কিস? ভালো লাগছে না। তোমার মনে হচ্ছে জ্বর আসছে, শরীর গরম লাগছে। আসার তো কথা, যতক্ষণ গোসল করছো। হয়তো।
আয়ান সোজা হয়ে বসলে তিশা আয়নের হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, রেগে যাবে না, আমার স্বপ্ন আছে আমি আমার বরের কাঁধে মাথা দিয়ে চাঁদ দেখব। ওকে দেখেন। আতিয়া আসলে আয়ান তিশাকে সরিয়ে দিতে যাবে, তখন আতিয়া পাশে বসে বলল, আরে থাক, আমি বড় হয়ে গেছি, ছোট না। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি জায়গা। থাক, সমস্যা নাই। তোর যে ভাই, তোর মনে হয় অন্য কিছু হতে পারে? আয়ান রাগে তিশার হাত সরিয়ে দিল আর রাগে কণ্ঠে বলে ওঠে, আপনি আমাদের বড় হইলে কি হবে? আপনার ভিতরে কোনো কমন সেন্স নাই, কোথায় কি বলা লাগে ওইটাও জানেন না, যত সব। আয়ান রেগে চলে গেল। তিশার খারাপ লাগলো। আতিয়া বলে ওঠে, আপু রাগ করিস না, ভাই তোর জানে না আমরা ফ্রি। তোর ভাই নিজেকে কি ভাবে রে? আমার কমন সেন্স নাই, ওর সব আছে, তাই না? কুল ভাইয়া, জানোস তো ভাইয়া কেমন, সবসময় চুপ থাকে। আজকে তো অনেক পরিবর্তন হয়েছে। আতিয়া তিশাকে বুঝাতে লাগলো। আয়ান রুমে গিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। আয়ান শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। তিশা রাতে আয়ানকে খাওয়ার জন্য ডাক দিতে এসে দেখে আয়ান কাতরাচ্ছে। তিশা আয়ানের শরীরে হাত দিতে চমকে গেল। আয়ানের শরীর যেন আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা। তিশা আয়ানকে সোজা করে শুয়ে দিয়ে কাঁথা দিয়ে দিল। আয়ান ঘুমের ঘরে কিছু বিড়বিড় করছে। তিশা আলমারি থেকে কম্বল বের করে দিয়ে দিল। তিশা চলে যেতে নিবে, সাথে সাথে ওড়না টান লাগলে তিশা পিছনে ঘুরে দেখে আয়ান ওড়না জড়িয়ে নিয়েছে। তিশা আয়ানের কাছে গিয়ে আস্তে আস্তে ওড়না নিতে লাগলো। ওড়নার টানে আয়ান চোখ খুলে দেখে তিশা আয়ানের কাছে। আয়ান বিরক্ত হয়ে তিশাকে ধাক্কা দিলে তিশার গলার ওড়নার সাথে লেগে ছড়ে গেল। তিশা গলায় হাত দিয়ে বলল, এইভাবে ধাক্কা দিলে কেন? ঘুমিয়ে আছি, তারপর এত কাছে আসার মানে কি? আমি কি ইচ্ছে করে গেছি নাকি? কম্বল দিয়ে গিয়ে আপনি আমার ওড়না নিজের সাথে জড়িয়ে ফেলেছেন। ওড়না নিতে গেছিলাম, বাল কিচ্ছু বোঝে না, গলার এখানে কি করে দিল? আয়ান নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি ওর সাথে ওড়না। আয়ান ওড়না বের করে তিশার দিকে তাকিয়ে বলল, সরি, বুঝতে পারি নাই। তা বুঝবেন কেন? খালি তো আমার উপরে চিল্লাতে পারেন। এই শোনো, খাবার নিয়ে আসছি, খেয়ে মেডিসিন খেয়ে নাও, জ্বর তো নিয়ে এসেছো। আয়ান কিছু বলল না। তিশা চলে গেল। আয়ান কম্বল ভালোভাবে জড়িয়ে নিয়ে শুয়ে থাকলো। তিশা নিচে গেলে তিশা আম্মু বলল, আয়ান কোথায়, আসলো না? তিশা প্লেট নিয়ে খাবার নিতে নিতে বলল, উনি জ্বর বানিয়ে রেখেছে। কি জ্বর এসেছে? আসবে না, আবার গোসল করছে কতক্ষণ। মাথা খারাপ নাকি বুঝি না। আচ্ছা থাকো, আমি নবাবকে খাওয়াই আসছি। থাক, আসবো না, আমার খাবার দাও। তিশা 2 প্লেটে খাবার নিয়ে চলে গেল। আয়ানকে চোখ বন্ধ করে থাকতে দেখে তিশা বলল, ওঠো। খেতে ইচ্ছে করছে না, আপনি খেয়ে নেন। তিশা টি টেবিলের উপরে প্লেটগুলো রেখে আয়নের মাথার কাছে বসে আয়নকে জোর করে তুলে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে অন্য হাত দিয়ে খাবার মেখে মুখে দিয়ে দিল। আয়ান তিশার দিকে তাকিয়ে আছে। আয়নের আম্মু আসলে আয়ান তিশাকে বলল, ছেড়ে দেন, আম্মু এসেছে, খারাপ দেখাচ্ছে, কিন্তু ছাড়েন বলছি। সমস্যা নাই, থাক। আর তোর জ্বর এসেছে একবার আমাকে বলবি না? তেমন জ্বর না আম্মু, অল্প শরীর গরম হয়েছে। আয়নের কথা শুনে তিশা ভ্রু কুঁচকে তাকালো। আয়নের আম্মু মাথায় হাত দিয়ে বলল, এইটা অল্প শরীর পুড়ে যাচ্ছে জ্বরে? তোমার ছেলে কি নেশা করে নাকি? কি বলিস এই সব? না হইলে এসব কি বলে? ও শরীর জ্বরে পুড়ে যাচ্ছে আর বলে অল্প শরীর গরম হয়েছে। আমি চিন্তা করব তাই বলছে পাগলি। আচ্ছা মেডিসিন বের করে যাচ্ছি, তিশা খাওয়াই দিস। আর যদি বেশি হয় তাহলে আমারে ডাক দিস। ঠিক আছে, তুমি যাও, খাবার খাও গা। আয়নের আম্মু চলে গেল। তিশা আয়নকে খাইয়ে দিতে লাগলো। আয়ান খাওয়া শেষ হলে মেডিসিন খাইয়ে দিল। আয়নকে ভালোভাবে শুয়ে দিয়ে তিশা ফোনে কার্টুন চালু করে নিজে খাবার খেতে লাগলো সোফায় বসে। আয়ান তিশার বাচ্চাদের মতো কাণ্ড দেখে বেশ অবাক হয়ে গেল। আয়ান আড়াই চোখে তিশাকে দেখতে লাগলো। জ্বরে চোখগুলো বন্ধ হয়ে আসতে লাগলো। আয়ান চোখ বন্ধ করে নিল। তিশা খাওয়া শেষ হতে হাত ধুয়ে প্লেটগুলো নিচে রেখে আসলো। রুমে এসেছে, লাইট অফ করে আয়ানের পাশে শুয়ে পড়ল। সকালে উঠে দেখে আয়ান তিশার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। তিশা আয়ানের কপালে হাত দিয়ে দেখে কিছুটা কমেছে জ্বর। আয়ানকে নিজের বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে আসলো। আয়ানের আম্মু দরজা নক করলে তিশা দরজা খুলে দিল। আয়ানের কি অবস্থা? জ্বর কমছে কি? কিছুটা কমছে। আয়নের আম্মু আয়নের পাশে বসে কপালে হাত দিলে দেখে একটু কমেছে। আয়নের আম্মু বলে, আমরা বাহিরে যাব,
মা তুই একটু দেখিস, জ্বর বাড়লে দুপুরের দিকে শরীর মুছে দিস আর কপালে কাপড় ভিজিয়ে দিয়ে রাখিস। কোথায় যাবে? তোর ফুপির বাসায় যাব, রাইসার বিয়ের ডেট ফেলা হবে আজকে। আমাদের সবাইকে যেতে বলছে। আয়ানের যে অবস্থা, তুই থেকে যা। সমস্যা নেই, তোমরা যাও, আমার একটু পড়া আছে। লক্ষ্মী মা আমার। আসুন, রান্না করা আছে, এখন খেয়ে নিস, আর দুপুরে গরম করে খেয়ে নিস। আচ্ছা। তিশার কপালে চুমু দিয়ে চলে গেল। আয়ান পিছন থেকে বলে ওঠে, আপনি চলে যান, আমার জন্য এখানে থাকতে হবে না, আমি এখন ঠিক আছি। বেশি কথা বলো না, তোমার জ্বর তেমন কমে নাই, আবার বেড়ে গেলে তখন কি হবে? আরে সমস্যা হবে না, আগে কত জ্বর এসেছে, সমস্যা নাই, আপনি যান। যাবো না, তোমার কোনো সমস্যা আছে? আমার বাড়িতে আমি থাকবো। তিশা কথাগুলো বলে চলে গেল। নিচে গিয়ে সবাইকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাবার বেড়ে রুমে চলে গেল। আয়ান ওয়াশরুম থেকে বের হলে পড়ে যেতে নিবে, তিশার সাথে সাথে ধরে ফেলে। আয়ানকে খাটে বসিয়ে দিয়ে বলল, তোমাকে পাকনামি করে একা যেতে কে বলেছে? আমাকে বলে তো আমি নিয়ে যেতাম। নিজের কাজ নিজে করা ভালো। বেশি বুঝো কেন? এখানে আধশোয়া হয়ে বসে আমি খাওয়াই দেই। আয়ানকে শুইয়ে দিয়ে তিশা পাশে বসে খাবার খাইয়ে দিতে লাগলো। আয়ান তিশার দিকে তাকিয়ে বলল, আমার জন্য এত কেন করছেন? আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মেনেও নেই নাই, তাহলে আমার জন্য এত কষ্ট কেন করেন? কষ্ট কি হলো? রাতে আমার জন্য ভালো করে ঘুমাতে পারেন নাই। আমি দেখেছি আপনি রাতে মাঝে মাঝে উঠে আমার কপালে হাত দিয়ে চেক করছিলেন। শোনো, তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে মানো বা না মানো, আমি তো তোমাকে হাজবেন্ড হিসেবে মানি। আর প্রিয় মানুষকে অসুস্থ দেখলে কারোর ভালো লাগে না, তাই যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তত ভালো। আমি আপনার প্রিয় মানুষ। হাজবেন্ড যেহেতু সেহেতু তুমি তোমার প্রিয় মানুষ, আমার জীবন সঙ্গী, যার সাথে মৃত্যুর আগ পর্যন্ত থাকতে চাই। তিশার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। আয়ান কিছু বলল না। তিশা আয়ানকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিল। আয়ানকে শুয়ে দিয়ে বলল, আমি নিচে যাচ্ছি, দরকার হইলে আমার ফোনে কল দিবে, তাহলে বুঝবো উপরে আসতে হবে। আর তাড়াতাড়ি আসবো, খাবার খেয়ে প্লেট ধুয়ে চলে আসবো। আচ্ছা। তিশা চলে গেল। নিচে গিয়ে খাবার খেয়ে প্লেট ধুয়ে উপরে চলে আসলো। উপরে এসে আয়নের কপালে হাত দিয়ে চেক করে। পাশে বসে হেডফোন কানে দিয়ে ভিডিও দেখতে লাগলো। আয়ান চোখ বন্ধ করতে করতে ঘুমিয়ে গেল। আয়ান ঘুমের ঘরে তিশার কোল জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। তিশা আয়নের নাকে গরম নিঃশ্বাসে কেঁপে উঠতে লাগলো। তিশা ফোন রেখে আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। দুপুরের দিকে আয়নের জ্বর বেড়ে গেলে তিশা উঠে বালতিতে করে পানি নিয়ে এসে আয়ানকে ঘুরিয়ে শুয়ে দিয়ে মাথায় পানি ঢালতে লাগলো। আয়ান জ্বরের ঘরে বিড়বিড় করছে। নদী খেয়াল করলো আয়নের চোখের কোণায় পানি গড়িয়ে পড়তে লাগলো। তিশা ওইদিকে পাত্তা না দিয়ে পানি ঢালতে লাগলো। তিশার ফোন বেজে উঠলে ফোন রিসিভ করলো। আয়নের আম্মু বলে ওঠে, আয়ানের কি অবস্থা? জ্বর কমছে নাকি? জ্বর বাড়ছে, আমি মাথায় পানি ঢালছি। পানি ঢালা শেষ হইলে শরীর হাত পা মুছে দিস। আচ্ছা, ওই দিকের কি অবস্থা? ওরা আসছে, ফোনটা রাখছি, খাবার খেয়ে নিস দুইজন। আয়নের আম্মু কল কেটে দিল। তিশা ফোন রেখে আয়নের মাথা মুছে দিতে লাগলো। আয়নের শরীরের উপর থেকে কাঁথা কম্বল সরিয়ে দিয়ে আয়নের শার্ট প্যান্ট খুলতে যাবে, আয়ন সাথে সাথে তিশার হাত চেপে ধরে। তিশা আয়নের দিকে তাকিয়ে বলল, আরে আমি তোমার বউ, এত লজ্জার কি আছে? হাত ছাড়াও, শরীর মুছে না দিলে জ্বর মুছবে না। লাগবে না, ছাড়েন তো। তিশা জোর করে আয়নের শার্ট খুলে ফেললো। আয়নের শার্ট খুললে তিশা যা দেখলো, তিশা কয়েক পা পিছিয়ে গেল। তিশা আয়নের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এইসব কিসের দাগ? আরে বসন্ত উঠেছিল, ওইসব দাগ বসে গেছে। কি বাট এমন কেন? এমন হয়ে গেছে, সরেন তো, কথা বলতে পারছি না। তিশার আয়নের কথাগুলো বিশ্বাস হলো না। তিশা শরীর মুছে দিতে দিতে ভাবতে লাগলো, বসন্তের দাগ হইলে এখন গরুথের মতো কেন? তিশা কথাগুলো ভাবতে ভাবতে মুছে দিল। পায়ের উপরে প্যান্ট তুলে মুছে দিতে গেলে আয়ান বাধা দিলে তিশা শুনল না। তিশা মুছে দিয়ে শার্ট পরিয়ে দিল, প্যান্ট পায়ের উপর থেকে নিচে নামিয়ে দিল। আয়ানকে সরিয়ে দিল। আয়ান চোখ বন্ধ করে শুয়ে থাকলো। তিশা বালতি পানি নিয়ে গিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে আলমারি থেকে 3 পিস নিয়ে পরে নিল। তিশা জামা কাপড় ধুয়ে বারান্দায় মেলে দিল। আয়নের পাশে বসে থাকতে লাগলো। তিশার ঘুম আসলে ঘুমিয়ে গেল। বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নের কপালে হাত দিয়ে দেখে অনেকখানি জ্বর কমে গিয়েছে।
আয়ান তিশার হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তিশার হাত সরিয়ে নিল। আয়ান খাট থেকে নেমে বলল, রুমে শুয়ে থাকতে ভালো লাগছে না, চলেন নিচে গিয়ে টিভি দেখি আর চা খাই। ওকে চলো। আয়ান ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে নেমে গেল তিশার সাথে। তিশা রান্নাঘরে গেলে আয়ান সোফায় বসে পড়ল। তিশা চা বানিয়ে নিয়ে আসলো, আয়ানকে দিল আর নিজে বসে খেতে লাগলো। দুইজন টিভিতে মুভি দেখতে দেখতে হঠাৎ রোমান্টিক দৃশ্য আসলো। তিশা বেশ লজ্জা পেয়ে যায়। আয়ান তাড়াতাড়ি করে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে দেখে রিমোট কাজ করছে না। আয়ান তিশাকে কি বলবে বুঝতে পারছে না। তিশা লজ্জামাখা কণ্ঠে বলল, চলো না একটু রোম্যান্স করি। ধ্যাত, কেন বলো? তুমি এত আনরোম্যান্টিক কেন বুঝি না। এই বয়সের পোলারা কত রোম্যান্টিক হয়, আর তুমি কি না আনরোম্যান্টিক? আমি যদি তোমার জায়গায় থাকতাম আর এই বয়সে যদি বউ থাকতো, আমি তো রুম থেকে বের হইতাম না 1 বছর। তিশার কথা শুনে আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, 1 বছর রুমে কি করতেন বউ পেলে? আর খাবার না খেয়ে বউয়ের চেহারা দেখলে পেট ভরতো নাকি? আরে খাওয়ার সময় বের হইতাম আর বাকি সময় কিছু করতাম না, সারাক্ষণ বউকে আদর করতাম। তাই নাকি? হুম। তিশার কথা শুনে আয়ান হাসতে লাগলো। তিশা আয়ানের হাসি দেখে বেশ অবাক হয়ে গেল। মুগ্ধভাবে আয়ানের হাসি দেখতে লাগলো আর ভাবতে লাগলো, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বরটার হাসি কত কিউট। এই আল্লাহ, আমার বরটার উপরে কারো নজর যেন না পড়ে। এই হাসি দেখলে যে কোনো মেয়ে ফিদা হয়ে যাবে। আয়ান তিশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে হাসি থামিয়ে বলল, এভাবে কি দেখেন? আয়ান কথা বলা শেষ করার সাথে সাথে তিশা আয়ানের উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ান তিশাকে থামাতে গেলে তিশা বলে ওঠে, দেখো, আমার অধিকার আমাকে না দিলে তোমার কিন্তু গুনাহ হবে। আমার অধিকার আমাকে বুঝে নিতে দাও। আয়ান তিশার কথা শুনে আর কিছু বলল না। তিশা আয়ানকে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আয়ান তিশাকে আর বাধা দিল না। আয়ান তিশাকে কোলে তুলে নিয়ে হাঁটতে লাগলো। রুমে নিয়ে গিয়ে খাটে শুয়ে দিলে। তিশা এক টান দিয়ে আয়ানকে নিজের উপর ফেলে দিল। আয়ান তিশাকে কিস করতে লাগলো। দুইজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। একে অপরকে আদর করা শেষ হলে তিশা আয়ানের বুকের সাথে জড়িয়ে রাখলো। হঠাৎ করে আয়ানের চোখের সামনে কিছু স্মৃতি ভেসে উঠল। আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। তিশা আয়ানকে এভাবে লাফ দিয়ে উঠতে দেখে বলল, কি হয়েছে আয়ান, এভাবে লাফ দিয়ে উঠলে কেন? কিছু না। আয়ান কথাগুলো বলে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তিশার নখের দাগগুলো আয়নায় দেখতে লাগলো। আয়ান আয়না থেকে চোখ সরিয়ে গোসল করে তোয়ালা পরে বের হয়ে গেল। তিশা গোসল করতে ওয়াশরুমে চলে গেল। আয়ান আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিল। তিশার ফোন বাজলে আয়ান ফোনের কাছে গিয়ে দেখে ওর আম্মু কল করেছে। আয়ান কল রিসিভ করে বলল, হ্যালো আম্মু। আয়ান, তিশা কোথায়? ওই ওয়াশরুমে কিছু হয়েছে কি? আমরা তো সবাই বাহিরে দাঁড়িয়ে আছি। তিশাকে বল দরজা খুলে দিতে। আমি আসছি। আয়ান কল কেটে দিয়ে নিচে গেল। সদর দরজা খুলে দিল। সবাই ভিতরে ঢুকলে আয়ান দেখে আয়ানের আম্মু আব্বু কপাল চেক করলো। আয়ানের আম্মু বলে, যাক বাবা, অনেকটাই কমছে। আপুর কি অবস্থা? ডেট ফেলেছে? হ্যাঁ, 1 সপ্তাহ পর। ও আচ্ছা। আয়ান রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। আয়ানকে দেখে বলল, আম্মুরা এসেছে নাকি? হুম। আয়ান টেবিলের সামনে বসে পড়তে লাগলো। তিশা বলে ওঠে, এই অবস্থায় পড়া লাগবে? জ্বর কমছে অনেকটা। তোমার পরীক্ষার এখনো 1 মাস পর, এখনো সময় আছে। পড়া কভার করে রাখলে সমস্যা কোথায়? তাই বলে জ্বরও মানবে না? এত পড়তে কেমন লাগে তোমার? ভালোই লাগে, আগে বিরক্ত লাগতো, এখন কেউ ফার্স্ট হইলে সেটা ভালো লাগে না। ক্লাস 8-এ খারাপ রেজাল্ট করেছিলে, 4 পয়েন্ট পেয়েছিলে, আর সব তো ভালো রেজাল্ট করেছো, ফার্স্ট হয়েছে সবকিছুতে। হুম, তা আপনাকে তো পড়তে একবারও দেখলাম না। কার্টুন দেখে সময় নষ্ট না করে পড়তে বসেন। তুমি আমার সিনিয়র হইলে আল্লাহ জানে কি হইতো। কি হবে, আপনাকে ধরে মারতাম। হ্যাঁ, আমার বর মেয়েদের গায়ে হাত তুলে না, আমি জানি, বাট বাসর রাতে যেটা করছো সেটা এখনো বিশ্বাস হয় না। তুমি আমার চুল ধরে বাধা দিয়েছিলে। হুট করে হয়ে গেছে। ভালো। আচ্ছা, আপনি হেয়ার ড্রায়ার কিনলে তো পারেন, এত বড় চুল শুকাতে সমস্যা হয় না? তা তো হয়, বাবা মা কিপটা হইলে যা হয়। কবে থেকে বলছি, আমার কথা কানে নেয় না। কিপটা? বড় আম্মু বড় আব্বু বলে দিব নাকি? বলার আগেই মুখ সেলাই করে দিব। আয়ান তিশার কথা শুনে হাসতে লাগলো। তিশা রুম থেকে বের হয়ে গেল। রাতে তিশা খাবার নিয়ে আসলো। আয়ানকে খাইয়ে দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। আয়ান তিশাকে বলতে লাগলো, যেভাবে
খাওয়া দাওয়া শুরু করছেন, কয়েকদিন পর তো নিজের হাতে খেতে ভালো লাগবে না, আপনার হাতে শুধু খেতে ইচ্ছে করবে। ভালো তো, খাওয়াই দিব, সমস্যা কোথায়? পরে বিরক্ত হয়ে যাবেন। মোটেও না, পড়া রাখো, ছাদে যাই, ভাল লাগছে না। আচ্ছা চলেন। আয়ান চেয়ার থেকে উঠে তিশার সাথে বের হয়ে গেল। দুইজন দোলনায় বসে পড়ল। আয়ান আকাশের দিকে তাকিয়ে থাকলো। তিশা আয়ানের দিকে তাকিয়ে থেকে বলল, আচ্ছা আয়ান, একটা কথা বলবো। বলেন। তুমি আকাশের দিকে তাকালে কিছু ভাবো না? মানে এমন ভাবে তাকিয়ে থাকো যেন মনে হয় কাউকে নিয়ে তুমি ভাবো। আকাশ দেখতে আমার ভালো লাগে, আকাশের দিকে তাকালে আমার মনের ভিতরে অন্যরকম শান্তি লাগে। ও আচ্ছা, আমার মাঝেও তো একটু শান্তি খুঁজতে পারো। তিশার কথা শুনে আয়ান ভ্রুকুচকে তাকালো। তিশা লজ্জা মুখে তাকালে আয়ান ফিক করে হেসে দিয়ে বলল, আমি বয়সে হাতে পায়ে লম্বা হয়েছে, বাট আপনি মন থেকে বাচ্চাদের মতো। কই আমি বাচ্চাদের মতো করি? করেন তো বাচ্চাদের মতো। আচ্ছা রুমে চলেন, ঘুমাবেন, সকালে তো আপনার ভার্সিটিতে যেতে হবে। আর একটু বসে থাকি, ভালোই লাগছে, আমার কাছে খারাপ লাগছে না। তোমার কাছে কি খারাপ লাগছে? একটু মাথা ব্যথা করছে। ও চলো তাহলে রুমে যাই, আর থাকা লাগবে না, চলো। তিশা উঠে চলে যেতে নিবে, সাথে সাথে তিশার হাত ধরলে তিশা আয়ানের দিকে তাকালো। আয়ান বলে ওঠে, বসেন, আর একটু থেকে যাই। না থাক, তোমার মাথা ব্যথা করছে, আর জ্বর অবস্থায় থাক, এত বাহিরে থাকা লাগবে না। সমস্যা নাই, বসেন। আয়ান তিশাকে বসিয়ে দিল। তিশা আয়ানের পাশে বসে আয়ানকে দেখতে লাগলো। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমার দিকে তাকিয়ে কি দেখেন? তোমাকে দেখলে খালি দেখতেই মন চায়। তাই? দুইজন টুকটাক কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ থেকে দুইজন নিচে নেমে চলে গেল। রুমে গিয়ে দুইজনে শুয়ে পড়ল। তিশা আয়ানের শরীরের উপরে হাত তুলে দিলে আয়ান কিছু বলল না। তিশার সাহস নিয়ে আয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। আয়ানকে কিছু বলতে না দেখে আয়ানের উপরে উঠতে যাবে, সাথে সাথে আয়ান তিশাকে বলল, চুপচাপ শুয়ে থাকেন। আয়ানের কথা শুনে তিশা চুপচাপ বুকে মাথা দিয়ে শুয়ে থাকলো। দুইজন চুপচাপ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তিশাকে আস্তে আস্তে ডাক দিল। তিশা উঠে আয়ানের ঠোঁটে হালকা করে কিস করে বলল, কি হয়েছে জান, ডাকছো কেন? উঠেন, নামাজ পড়বেন না? পড়বো, কোলে করে নিয়ে চলো। আয়ান উঠে তিশাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ান তিশা দুইজন ফ্রেশ হয়ে অজু করে নিল। আয়ান টুপি মাথায় দিয়ে চলে গেল। তিশা জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আয়ান নামাজ পড়ে বাসায় চলে আসলো। সবার সাথে বসে কথা বলতে লাগলো। সবার সাথে খাবার খেয়ে আতিয়াকে বলল, আতিয়া আমার সাথে চলো, আমি নিয়ে যাব। তুমি নিচে যাবে ভাইয়া, থাকগা। আমি নিয়ে গেলে কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে দুইজন রেডি হয়ে আসো। দুজন চলে গেল। আয়ানকে এমন পরিবর্তন দেখে আয়ানের আম্মু বলল, তুই ওদের নিয়ে যাবি? আমার তো বিশ্বাস হচ্ছে না। এখন থেকে আমি নিয়ে যাব, নিয়ে আসবো। ভালো হবে, কিছু ফাজিল পোলারা ওদের বিরক্ত করে। আমি সবসময় তো আর ফ্রি থাকতে পারি না, তুই নিয়ে যাস। বিরক্ত করে মানে? কিছু বকাটে ছেলে আছে। ও আচ্ছা। ঝামেলা যেন করস না, ওরা ভালো না, মারলে কিন্তু উঠে আসবে না। ও আচ্ছা। আয়ান ওর আম্মুর সাথে কথা বলতে লাগলো। আতিয়া তিশা রেডি হয়ে আসলে দুজনকে নিয়ে বাইকে বসিয়ে নিয়ে যেতে লাগলো। আতিয়া টুকটাক আয়ানের সাথে কথা বলতে লাগলো। আয়ান আতিয়াকে ওর স্কুলের সামনে নামিয়ে দিলে আতিয়া নেমে পড়লো। হঠাৎ করে কয়েকটা মেয়ে এসেছে। আতিয়া মাথায় থাপ্পড় দিয়ে বলে, কি রে আতিয়া, এই ছেলেটা কে রে, কত কিউট রে। আমার বড় ভাইয়ের নজর দিয়ে লাভ নেই, তিশা আপুর হাজবেন্ড। আতিয়ার কথা শুনে মেয়েগুলো কিছু বলার আগে আয়ান বাইক নিয়ে চলে গেল। তিশা রেগে বলে ওঠে, আজকের থেকে চুল একদম ছোট ছোট করে কাটবা, আর দরকার হইলে তেল রাখবে। বেশি কিউট দেখা যায় কেন? আজব তো, আমি কি করলাম? আমার ভার্সিটিতে যেতে হবে না, তুমি আমাকে এখানে নামিয়ে দাও। ফালতু কথা বলেন না, আপনার হাজবেন্ড আছে, আপনার থাকবো। যতদিন আপনি থাকবেন ততদিন আমি আপনার সাথে থাকবো। তিশা আয়ানের কথা শুনে অবাক হয়ে বলল, তুমি সত্যি আমার সাথে থাকবে আমি যতদিন থাকবো? হ্যাঁ। তিশা খুশি হয়ে আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন সাথে সাথে বাইক থামিয়ে দিল। তিশা সামনের দিকে তাকিয়ে দেখে ইউনিভার্সিটি চলে এসেছে। তিশা নেমে বলল, সোজা বাসায় চলে যাবে, কোনো দিকে যেন চোখ না যায়। ঠিক আছে, আর শুনেন, ছুটি হইলে আমাকে কল দিয়েন। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, আমার ফ্রেন্ডরা আসছে। তিশা আয়নকে সরিয়ে দিতে লাগলো। আয়ন বাইক নিয়ে চলে গেল। আয়ন বাসায় নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে খাটে শুয়ে পড়লো।
আয়ান ফোনে ঘাটাঘাটি করতে লাগলো। 1:50 আয়ানের ফোনে কল আসলে আয়ান তিশাকে নিয়ে আসতে চলে গেল। আয়ান ইউনিভার্সিটির সামনে চলে গেলে ভেতরে সব স্টুডেন্ট মিলে কাউকে ঘিরে ধরে আছে। আয়ান বাইক রেখে ভেতরে ঠেলে ঢুকতে আয়ান দৌড়ে গিয়ে একটা ছেলেকে ওড়না দিয়ে গলায় ফেস দিয়ে ফেলে দিল। ওড়নাটা টান দিয়ে নিয়ে মেয়েটার গলায় দিয়ে ছেলেগুলোর সাথে ফাইট করতে লাগলো। তিশা আয়ানকে কল দিতে লাগলো। আয়ান ফাইট করে ওখান থেকে বের হয়ে গেল। সবাই আয়ানের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আয়ান বাইকের কাছে গেলে তিশা আয়ানের কাছে এসে বলল, ওই কোথায় ছিলে বাইক রেখে? বাইকে ওঠেন, সরি লেট করার জন্য। তিশা আয়ানের বাইকে উঠতে হঠাৎ একজন আয়ানকে পিছন থেকে ডাক দিলে আয়ান তিশা পিছনে তাকাতে তিশা বাইক থেকে নেমে বলল, ম্যাম কিছু বলবেন? তিশার ম্যাম আয়ানের সামনে আসলে আয়ান বলে উঠে, আসসালামু আলাইকুম ম্যাম। আয়ানের সালামের উত্তর নিয়ে বলে, ধন্যবাদ বাবা, আমার মেয়ের সম্মান বাঁচানোর জন্য আমি আজ অসহায় হয়ে পড়েছিলাম। এতগুলো স্টুডেন্ট থাকতে কেউ ওদের সাথে ঝামেলা করার সাহস পেল না, অথচ তুমি কোথা থেকে হুট করে এসে আমার মেয়েকে বাঁচালে। আয়ান বাইক থেকে নেমে ম্যামের চোখের পানি মুছে বলল, ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করবেন না, উনি তো আমার বোনের মতো। বোনের সম্মান হইলে কোনো ভাই কি চুপ থাকতে পারে নাকি? আমি আমার বোনের সম্মান রক্ষা করছি, আমি এখন আসছি। তিশা ওঠেন। তিশা বাইকে উঠে পড়লো। তিশার ফ্রেন্ডরা সবাই দৌড়ে এসে বলতে লাগলো, ধন্যবাদ ভাইয়া, তুমি আমাদের ছোট হবে হয়তো, তুমি যা করলে তা আমাদের করা উচিত ছিল, কিন্তু সবাই প্রিন্সিপালের ছেলেদের ভয় পায়, আমরা প্রতিবাদ করলে আমাদের সমস্যা হয়ে যাবে। প্রিন্সিপালের ছেলে আপনারা সবাই একই, প্রিন্সিপালকে পদ থেকে বের করে দিতে পারেন না? আয়ানের কথা শুনে বলে, ভাইয়া আমরা সবাই গরিব ঘরে বা মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, আমাদের কারো সাহস নাই ওদের বিরুদ্ধে কিছু বলার। ও আচ্ছা। আয়ান, তুমি এখানে না বুঝে ঝামেলা করলে কেন? তুমি জানো ওরা যদি জানে আমার পরিচিত তোমার, আমাকে এই ভার্সিটিতে পড়া কঠিন করে দেবে। তাই নাকি? আমার বউয়ের দিকে চোখ তুলে তাকায় যেন। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তিশার বান্ধবীরা বলে, তিশা তোর হাজবেন্ড, তাও এই ছেলে? তিশা মাথা চুলকাতে চুলকাতে বলে, আর এই আতিয়ার বড় ভাই। তিশা লজ্জা পাওয়া দেখে সবাই তো অবাক হয়ে তাকালো। একজন বলে উঠে, আতিয়ার এমন কিউট ভাই আছে, আমি তো কল্পনা করতে পারছি না, আগে জানলে আমি পটিয়ে নিতাম। এই চলো আয়ান, ফাজিল, নজর দিবি না, যা ভাগ। আয়ান সবার থেকে বিদায় নিয়ে তিশাকে নিয়ে চলে গেল। তিশা আয়ানকে বলতে লাগলো, তুমি ওদের সাথে ফাইট করতে গেছো কেন? তুমি জানো ওরা কত খারাপ, তোমাকে আর আমাকে রেখে আসতে দেবে না। আমি যাব, আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা আছে, ওরা এখন আমার পেছনে লাগবে। লেগে দেখুক, তারপর ওদের জীবনে কি নেমে আসে সেটা দেখেন। এখন এসব চিন্তা রেখে চিল মুডে থাকেন। আয়ান তিশাকে নিয়ে চলে গেল। তিশা সবাইকে বলে দিতে যাবে, আয়ান ব্যাগ ধরে টেনে রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে বলল, আম্মু আব্বুকে বলে ঝামেলা কেন বাঁধাতে চান? ঝামেলা কেন করলে? মন চাইছে তাই যান, ফ্রেশ হয়ে নেন। আয়ান বারান্দায় চলে গেল। তিশা ফ্রেশ হতে চলে গেল। তিশা গোসল করে বের হলে আয়ান খাটের উপরে শুয়ে থেকে ফোন চালাতে লাগলো। তিশা পোশাক পরিবর্তন করে নিচে চলে গেল। 4টার দিকে আতিয়াকে নিতে আসতে চলে গেল। 6 দিন পর। আম্মু তোমরা যাও, আমি বিয়ের দিনে চলে যাব। তোর ফুপি কিন্তু অনেক রাগ করবে, রাইসা বারবার যেতে বলছে। আম্মু কিভাবে যাব? আমার পরীক্ষা, আমি কিভাবে বিয়ে খাবো? তারপরও আমি বিয়ের দিনে যেতে চাচ্ছি। তুই না বলছিস 1 মাস পর? ডেট চেঞ্জ করে দিয়েছে বলতে ভুলে গেছিলাম। তোমরা যাও তো, আমি গিয়ে সবার রাগ ভাঙিয়ে দিব। ওই যাক। আয়ান বুঝিয়ে চলে গেল। আয়ান ঢাকা চলে গেল। আয়ান রাইসাকে কল দিয়ে বুঝিয়ে নিল। 1 মাস পর আয়ান বাসে ফিরল। আয়ান ওর আম্মুকে কল দিয়ে বলল, আসসালামু আলাইকুম আম্মু, কই তুমি বাসায় আছো নাকি ফুপির বাসায় চলে গেছো? ওয়ালাইকুম আসসালাম। কেন, আমরা তো বাসায়। ও আচ্ছা, বাসায় থাকো। তুই কি আসছিস নাকি? আয়ান সিএনজি নিয়ে চলে গেল। আয়ান ওর বাসায় চলে আসলো। গেট দিয়ে ভেতরে গেলে চলে গেল। আয়ান বাসার ভিতরে ঢুকে সালাম দিতে সবাই আয়ানের দিকে ঘুরে তাকালো। আয়ান সামনে থেকে কিছু মানুষকে দেখে চমকে গেল। আয়ানকে দেখে আয়ানের ফুপ্পি দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ওয়ালাইকুম আসসালাম, তোর সাথে কোনো কথা নাই, তুই আমাদের কাউকে ভালোবাসোস না। ফুপি প্লিজ ভুল বুঝবেন না, আমার পরীক্ষার জন্য আমি বিয়েতে আসতে পারি নাই,
রাইসা আপু, আপনাকে তো আমি বলেছি। আয়ানের কথা শুনে রাইসা বলে, হ্যাঁ বার্তর পরীক্ষা তো শেষ পিচ্ছি, আর তোকে বাসায় যেতে দিব না। আয়ানের ফুপি আয়ানকে সবার সামনে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিতে লাগলো। হঠাৎ করে রাইসার হাজবেন্ড আয়ানকে দেখে স্যালুট করলে সবাই চমকে গেল। রাইসার হাজবেন্ড বলে ওঠে, আসসালামু আলাইকুম স্যার। আমি তো বিশ্বাস করতে পারছি না আমি আপনার বোনকে বিয়ে করছি। আমার নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আয়ান রবিকে ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করতে লাগলো। রবি না বুঝে আয়ানকে বলল, সরি স্যার, আপনার ইশারা আমি বুঝতে পারছি না। হঠাৎ করে সিঁড়ি বেয়ে একজন দৌড়ে এসে আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরলো। আয়ান থমকে গেল। রাকিব বলতে লাগলো, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দে, আমি আর সহ্য করতে পারতেছি না। রাকিবের কথা শুনে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আয়ান পরিস্থিতি খারাপ হতে দেখে আয়ান রাকিবকে সরিয়ে দিয়ে বলল, এইসব কি বলছেন আপনারা? দোস্ত প্লিজ রাগ করে থাকিস না। এসব কি হচ্ছে দুলা ভাই? আপনি ওকে স্যার বলছেন। রাকিব, তুমি আয়ানকে চেনো? হ্যাঁ, কেন চিনবো না? ওই তো আমার বেস্ট ফ্রেন্ড। ও আচ্ছা। রাকিব, ছাড় তো, এখানে কি করছিস? তুই এখানে কি করিস? এইটা আমার ফুপির বাসা। কি আহান, ওদিকে তাকা। আয়ান ডান দিকে তাকাতে বুকের ভিতর কেঁপে উঠল। আয়ান কয়েক পা পিছিয়ে গেল। মেয়েটা আয়নের দিকে এগিয়ে আসলে আয়ান মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে নিল। আয়ান কিছু বলার আগে মেয়েটা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়নের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। মেয়েটা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে ঠিক করি নাই, আমি তোমাকে কষ্ট দিতে চাই নাই। তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আয়ানের সাথে সাথে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চোখের কোণার পানিগুলো মুছে নিয়ে বলল, ও আচ্ছা, ধন্যবাদ। আয়ান, আর ওই মুখে আমার নাম নিয়েন না। আপনি বেঁচে আছেন এতে আমি খুশি। ও পরিচয় করিয়ে দেই, উনি আমার স্ত্রী তিশা। আয়ান তিশার হাত ধরে নিজের কাছে দাঁড় করিয়ে দিয়ে কান্নামাখা কণ্ঠে বলল, আমাদের সুন্দর মানিয়েছে না? তুলি মুখে হাসি টেনে নিয়ে এসে বলে, অনেক সুন্দর মানিয়েছে, তোমার স্ত্রী অনেক ভালো মিশুক একটা মেয়ে। জি, ভাগ্য করে ওনাকে স্ত্রী হিসেবে পেয়েছি। উনি আমার হাজবেন্ড। আয়ান তুলির হাজবেন্ডকে দেখে বুকের ভেতর কেঁপে উঠল। আয়ান তুলির হাজবেন্ডকে দেখে বলল, ভাইয়া, তুমি বিয়ে করেছেন, এতদিন পর বউকে সবার সামনে নিয়ে আসলেন। আমি তো ভাবতে পারছি না আমার বউ শালা রাইসার হাজবেন্ড, সবাই তোকে চেনে। জি, আমাদের কলেজ ভার্সিটির তো একসাথে ছিল, তাই মোটামুটি সবাইকে চিনি। যাই হোক, আপনাদের দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। আয়ানের কথা শুনে রাকিব আয়ানকে জড়িয়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দে। আয়ান রাগে চোটে রাকিবের বাহু শক্ত করে ধরল। রাকিব কুকড়ে উঠতে লাগলো। তুলি আয়ানের হাত ধরে বলল, ওকে ছেড়ে দাও। কি বলছিস? তোকে ক্ষমা করে দিতে? আয়ান, আমার লাগছে অনেক। আয়ান প্লিজ ছেড়ে দে। আয়ান ওর আম্মু বাকি মানুষদের দিকে চোখ গেলে আয়ান নিজের রাগ কন্ট্রোল করে নিয়ে রাকিবের শার্ট ঠিক করে দিতে দিতে বলল, ক্ষমা চাওয়াটা স্বভাব হয়ে গেছে। মানুষ খুন করে তার কাছে ক্ষমা চাওয়াটা কত সুন্দর, তাই না? আয়ান, আমি তোকে কষ্ট দিতে চাই নাই। আমার কথাগুলো শুনলে বুঝতে পারতি। কি বুঝবো? আমি তো যা বুঝার বুঝে গেছি। আমার তো আর কিছু বোঝার নাই। আয়ানের রাগে বারবার হাত ঝাঁকাতে লাগলো আর মাথা চুল টানতে লাগলো। আয়ানকে রাকিব কিছু বলবে, আয়ান তার আগে বলে ওঠে, চুপ চুপ, একদম চুপ, মুখ খুলিস না। মুখ খুলে কারোর জন্য ভালো হবে না। আয়ান, রাকিব আমার জন্য মিথ্যা বলেছে। আয়ান, রাকিবকে আমার জন্য শাস্তি দিও না। খুব ভালো, খুব ভালো। আয়ান এক কথা বারবার রিপিট করতে লাগলো। আয়ানকে এমন করতে দেখে আয়ানের আম্মু বলল, আয়ান এমন করছিস কেন? আয়ান তুই ঠিক আছোস? হ্যাঁ আম্মু, ঠিক আছি। তুমি চাইলে আমাকে মারতে পারো। আয়ান রাগের চোটে সামনের থাকা টি টেবিলের উপরে সজোরে একটা ঘুষি মারল। সবাই চমকে গেল। তিশা তুলি দৌড়ে আসলে আয়ান তুলিকে ধাক্কা দিয়ে বলল, আমার বাসায় এসেছেন, এনজয় করেন, আমার বিষয়ে নাক গলানোর কোনো দরকার নাই। আয়ান, এটা কি ধরনের কথা? ওই তোর বড় ভাইয়ের বউ কিন্তু হয়, আর তুই এভাবে টি টেবিল ভেঙে ফেলে দিলি কেন? সবার সামনে এভাবে বেয়াদবি করার মানে কি? এখানে টি টেবিল ভাঙা দেখলে আম্মু আমার যে মন ভেঙে চুরমার হয়ে গেছে। আমার বুকটা যদি ছিঁড়ে দেখানো যেত তাহলে বুঝতে। এই টি টেবিলের থেকে বুকের ভিতরে ভেঙে চুরমার হচ্ছে কতটা। এসব কি বলো আয়ান? আয়ান তুলির দিকে তাকিয়ে থেকে দৌড়ে চলে গেল। তুলির চোখের কোণায় পানি পড়তে মুছে ফেল। রাফি আয়নের আম্মুকে বলল, মেজো আম্মু, আমি একটু বের হচ্ছি। ঠিক আছে, যা। রাফি চলে গেল। আয়নের আম্মু তিশার আম্মু মিলে টি টেবিলের কাজগুলো তুলতে লাগলো। তুলি তুলতে গেলে বলে, বৌমা তুমি যাও, আমরা তুলে নিব। আচ্ছা, এই ছেলে হঠাৎ কি হলো?
ওই এমন করলো কেন? আল্লাহ ভালো জানে ওর যে কি হয়েছে কে জানে। আম্মু, ভাইয়া এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। ভাইয়া আর চেনা যায় না। আগে কত বোকা বেটে ছিল, আর এখন অনেক সাহস হয়ে গেছে। তোমাকে তো বলি নাই আম্মু, ওরা আমাকে আর ডিস্টার্ব কেন করে জানো? ভাইয়া ওদের এমন মারা মারছিল, সেই থেকে ওরা আমাকে দেখলেই ভয় দৌড়ে পালায়। কি আয়ান মারছিল? আম্মু, আমি আইনের ব্যাপারে বুঝছি না। ওই প্রিন্সিপালের ছেলেকে মারার পর কিছুদিন পর আমাকে ধরলে, হঠাৎ করে পরের দিন প্রিন্সিপালের চাকরি চলে গেছে। প্রিন্সিপাল আমার পা ধরে ক্ষমা চাইতে নিয়েছিল। সবার কথা শুনে রবি হাসতে লাগলো। হাসতে হাসতে কিছু বলবে, সাথে সাথে রাকিব মুখ চেপে ধরলো। রাইসা বলে উঠে, রাকিব এটা কি করছো? দুলা ভাই অকারণে হাসছে, তাই আর কি। রাকিব ছাড়। আম্মু, আমি কি আয়ানকে খাবার দিয়ে আসবো? আপু তোর যাওয়ার দরকার নেই। আয়ান যখন তখন কিছু করে ফেলতে পারে। আচ্ছা, তোমাদের চারজনের ভিতরে রহস্য মনে হচ্ছে, কাহিনী কি? আর তুমি আয়ানকে জড়িয়ে ধরে কান্না করলে কেন? অনেকদিন পর দেখা হইলো তাই। ও আচ্ছা। তিশা আয়নের জন্য খাবার নিয়ে যেতে লাগলো। রুমে গেলে দেখে আয়ান ওয়াশরুমে আয়ানকে ডাকতে যাবে। সাথে সাথে আয়ান ওয়াশরুম থেকে গোছল করে বের হলো। আয়ান তিশার দিকে তাকিয়ে বলল, ভাইয়া লন্ডন আর যাবে না, এখানে থাকবে নাকি? ভাইয়া ভাবি এখানে থাকবে, আর যাবে না। আব্বুর অফিস দেখাশোনা করবে। ও আচ্ছা। এই নাও, খেয়ে নাও। ক্ষুধা নাই? তুমি খাইছো? খেয়ে নাও, জার্নি করে এসেছো। ঘুম পাচ্ছে, খাবার নিয়ে যাও। আয়ান খাটে শুয়ে পড়লো। তিশা আর কিছু বলল না। আয়ান ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আয়ান ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে রাফি বলে, আয়ান এখানে বসুক। আয়ান বসলে তিশার আব্বু বলে, আয়ানও চলে এসেছে। আয়ান আগামীকাল থেকে তোমার ভাইয়া অফিসে বসবে। এতে কি তোমার কোনো সমস্যা আছে? আমাদের ভুল বোঝো না, আবার ভেবো না নিজের ছেলেকে আগেই কোম্পানি ভাগ দিচ্ছি। এমন কিছু না, আমার শরীরটা একটু খারাপ, তাই রাফিকে দায়িত্ব দিচ্ছি। আয়ানকে কিছু বলার আগেই তুলি বলে উঠে, সরি সবার মাঝে কথা বলার জন্য। আমার মনে হয় নাই আয়ান এটা নিয়ে কিছু মনে করবে। অবশ্যই করব, আমিও আমার ভাগ চাই। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তুলি রবি বলে উঠে, স্যার মজা করছেন? ওই কোম্পানি নিয়ে আপনি কি করবেন? আমি একটা ভাগও ছাড়বো না। আমার উপরে জিদ করে এসব বলছো তাই না? ভাবি, আপনার উপরে কেন আমি জিদ করে বলবো? আপনি কে ভাবি যে আপনার উপরে জিদ করা লাগবে? আয়ান, তুমি আমার সম্পর্কে ভালো করে জানো, আমি তোমার সম্পর্কে। আমি আপনাকে চিনি না, আর না আপনার সম্পর্কে আমি জানি। চাচ্চু, আমরা তো দুই ভাই, আমাদের জন্য কোম্পানি করছেন। আমার অর্ধেক ভাগ আমি আমার ছোট বোনকে দিতে চাই। এইসব কি ধরনের কথা বলছিস? রাফি জাস্ট দেখাশোনা করবে, এতে রেগে যাওয়ার কি আছে? এই তো দেখাশোনা করতে গিয়ে লোভ ধরে যাবে, পরে কিভাবে আমাদের সরিয়ে দেওয়া যায় এইটা নিয়ে চিন্তা ভাবনা করবে। আয়ান মুখ সামনে কথা বল। আমার মুখ সামলিয়ে কথা বলা লাগবে না। আয়ান সামান্য বিষয় নিয়ে এভাবে ঝামেলা কেন করছিস? দেখ, আমি ভালো করে জানি তুই এসব কিছু নিবি না। হুদাই আপুর করে রেগে সম্পর্ক নষ্ট করিস না। আমি তোদের সম্পর্কে অনেক শুনেছি, তোদের ফ্যামিলিতে সবাই কত সুন্দর মিলেমিশে আছে। এমন ফ্যামিলি এখন দেখা যায় না। ওকে, সব বুঝলাম। রবি আর আপনি, আপনাদের কি আর কোনো ফ্যামিলি ছিল না? আমার ফ্যামিলিতে আত্মীয়তা করার মানে কি? স্যার রেগে যাবেন না। দেখেন, আমি জানতাম না রাইসা আপনার ফুফাতো বোন। আপনাকে তো বিয়ে তো দেখিনি। এই বাসায় এসেছেন আপনার ছবি দেখে আমি রাকিব স্যার বেশ অবাক হয়ে গিয়েছিলাম। রবি, ওই তোর ছোট শালা, তুই ওকে স্যার কেন বললো? হ্যাঁ, আমাকে স্যার বলবেন না, আমার নাম ধরে ডাকেন। সেই সাধ্য আমার নাই আপনার নাম ধরে ডাকার। আমি যখন বলছি বলবেন। যাই হোক, আপনি আর কোনো ছেলে পান নাই? আমার চাচাতো ভাইকে কেন বিয়ে করছেন? আমার ব্যক্তিগত ব্যাপার, আমার ভালো লাগছে। আমি বিয়ে করেছি, এখন কার কি হয় ওটাই দেখার সময় আমার না। হ্যালো ম্যাম, গলা নামিয়ে কথা বলেন। এইটা আমার দাদার বাড়ি, আপনার গলা এখানে উঁচু একদম মানায় না। সরি। তোর সাথে আমার কিছু কথা আছে, একবার আমাকে কথা বলার সুযোগ দে। আমার কারো কোনো কথা শোনার কোনো ইচ্ছে নাই। আর ভাইয়া অফিসে যাবে, ভালো কথা। বউয়ের মতো যদি বেইমান হও তাহলে জীবনে বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে ফেলবে। আয়ান, তুমি আমার স্বামীকে হুমকি দিতে পারো না। হুমকি না, জাস্ট বলে দিলাম। তিশা 8টার দিকে রেডি হয়েও তোমাকে নিয়ে ঘুরতে যাব। আয়ান কথাটা বলে বের হয়ে গেল। সবাই আয়নের দিকে অবাক চোখে তাকিয়ে থাকলো। আয়নের ফুপি বলে উঠে, ভাইজান, এ আয়ানকে তো চিনতে পারছি না। এটাই কি সেই আয়ান
যে বড়দের সাথে কথা বলতে মাথা নিচু করে কথা বলতো, কখনো কারোর সামনে গলা উঁচিয়ে কথা বলতো না, এটার সাথে ওইটাকে একদম মেলাতে পারছি না। আমিও বুঝতে পারছি না। আচ্ছা বৌমা, আয়নের সাথে তোমার কি ঝামেলা হয়েছে? আমি বলতে পারবো না, শুধু এটা শুনেন, আমি আয়নের সাথে যা করেছি একদম ভালো করি নাই। আর রাফি, তুমি আয়নের উপর রাগ করো না। ওর রাগের বশে তোমার সাথে এমন ব্যবহার করেছে। ওর মাথায় রাগ উঠে আছে, নিজেকে কন্ট্রোল করতে গিয়ে কাকে কি বলে ফেলেছে কোনো হিসাব নাই। তুমি আয়ানকে এত ভালো করে কিভাবে জানো? আর আব্বু, আমি কোম্পানিতে যাব না। রাফি, আয়নের কথা কেন কানে নিচ্ছ? আব্বু তো অসুস্থ, তাই তোমাকে দেখাশোনার জন্য পাঠাচ্ছে। দেখো, আয়ান এসব কোম্পানি নেবার কোনো ইচ্ছা নেই। ও শুধু আমার উপরে রাগ করে ঝামেলা করছেন। মাথা ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে। আমাকে কি তোমার বোকা মনে হয় নাকি? কোম্পানি না নিলে ও কি করবে? ভিক্ষা করে খাবে নাকি? আয়ান স্যারে ভিক্ষা করে খাওয়া লাগবে না, উনি চাইলে আপনার কোম্পানি 10টা। রবি কিছু বলতে যাবে, রাকিব মুখ চেপে ধরলো। রাফি বলে উঠে, কি ব্যাপার, তুমি বারবার ওনার মুখ চেপে ধরো কেন? দুলা ভাই খালি উল্টাপাল্টা কথা বলতেন। দুলা ভাই নিজের জায়গায় থাকেন, বেশ বুঝেন না। আয়ান জানতে পারলে আপনার কি হবে বুঝতে পারছেন? আমি চুপ হয়ে গেলাম, আর কিছু বলবো না। আন্টি, আয়ান কোথায় যেতে পারে এখন বলতে পারবেন? ওর বন্ধুদের সাথে দেখা করতে হয়তো গেছে। ওর বন্ধুও আসে এখানে। সবাই কথা বলতে লাগলো। 8টার দিকে আয়ান বাসার ভিতরে গেলে তিশা বলে উঠল, যাব না, তোমার সাথে আমার কোনো কথা নাই। তুমি আমার বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবে, আর তোমার সাথে আমার ঘুরতে যেতে হবে নাকি? ওকে, যাও না। আয়ান কথাটা বলে রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। ছাদে গিয়ে আয়ান আকাশের তারার দিকে তাকিয়ে বলল, ওই চাঁদ তারা, শোনো, তোদের আর দেখবো না, তোদের সাথে আর মনে মনে কোনো কথা বলবো না। যাকে ভেবে তোদের সাথে কথা বলতাম সেই মানুষটা বেঁচে আছে। সেই বেঁচে আছে, শুনতে পারছিস? সেই আমার সাথে গেম খেলেছে, সেই আমার সাথে অভিনয় করেছে। আমার ফ্রেন্ডও আমার সাথে অভিনয় করে গেছে প্রতিনিয়ত। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। রাকিব পেছন থেকে হাত দিলে আয়ান সাথে সাথে চোখ মুছে পিছনে ঘুরে রাকিবকে দেখে আয়ান হেসে বলল, দেখ, আমার অভিনেতা বন্ধু এসেছে যে আমাকে প্রতিনিয়ত বুঝাতো তার বোন মারা গেছে, আমি যেন নতুন করে জীবন শুরু করি। অথচ আজ তার বোন আমার চাচাতো ভাইয়ের বউ হয়ে এই বাসায়। আয়ান চুপ, আমার নাম তার মুখে নিবি না, পর কখনোই আপন হয় না। রাকিব কিছু বলবে তার আগে আয়ান ধাক্কা দিয়ে রাকিবকে সরিয়ে দিল। আয়ান চোখ মুছে নিয়ে চলে গেল। রুমে গিয়ে আয়ান উপর হয়ে শুয়ে পড়ল। তিশা আয়ানকে খেতে ডাকলে আয়ান বলল, খাবো না। না খেলে? তিশা চলে গেল। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করে কথা বলতে লাগলো। আয়ানের মন ভালো হয়ে গেল। আয়ান নিচে চলে গেল। আয়ানকে দেখে তুলে বলে উঠল, অভিনন্দন আয়ান, ধন্যবাদ ভাবি। তোমার স্বপ্ন পূরণ হয়েছে। জি। আয়ান তুলির সামনে হাঁটু গেড়ে বসে বাচ্চাদের মতো কান্না করতে লাগলো। আয়ানের এমন কান্না করা দেখে সবাই অবাক হয়ে গেল। আয়ান তুলির হাত ধরে কান্না করতে করতে বলল, ওই আমার সাথে এমন কেন করলে? আমি তোমার কি ক্ষতি করছি? কেন করলে এমন? আজ তো তোমাকে সাথে এই খুশির দিনটা পালন করার ছিল, কেন এমন করলে? আমার সাথে কেন এমন করলে? আয়ান তুলির হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। তুলি হাঁটু গেড়ে বসে আয়ানের গাল দুইটা ধরে অঝরে কান্না করতে করতে বলল, আয়ান, আমার উপায় ছিল না। আয়ান, আমি তোমাকে ধোকা দিতে চাই নাই। আয়ান, ড্যাড আমাদের ছেড়ে চলে, আমার রাকিবের জীবন বাঁচানোর জন্য ড্যাড আমাকে রাফির সাথে বিয়ে দিয়ে দেয়। আয়ান, তুমি তো লন্ডন ছিলে না? আয়ান, ওখানে কিছু হয়ে গেছে। কি বলছো আঙ্কেল? নাই মানে? আয়ান ড্যাডকে ওরা মেরে ফেলেছে। আয়ান থমকে গেল। আয়ান উঠে চোখ মুছতে মুছতে বলে, কি বলছিস? ঠিক বলছি, ওরা আমাদের সাথে বেইমানি করেছে। রাফি ভাইয়া সেদিন আবুকে না বিয়ে করলে আমাদের লাশ হয়ে থাকতে হতো। রাফি ভাইয়া সজীব ভাইয়ার ফ্রেন্ড ছিল। রাফি ভাইয়া আমাদের সম্পর্কে কিছু জানে না। আমাকে একবার কেন বলস নাই? আমাকে মিথ্যা কেন বললি? আমি অন্য কারোর বউ, অন্য কেউ আমাকে টাচ করেছে, এইটা তুমি কিভাবে মেনে নিতে বলতে পারো? আমি চাই নাই তুমি এইসব শুনে নিজের জীবনটা নষ্ট করো। আয়ান, আমি তোমার সামনে কিভাবে মুখ দেখাতাম বলো? আর সব শুনে তুমি লন্ডন চলে যেতে। তোমার কিছু হয়ে গেলে আমি তোমার বাবা মায়ের কাছে কিভাবে মুখ দেখাতাম?
আর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা ছিল না। আমি নিজেও জানতাম না আমি বেঁচে থাকবো। আমি প্রতিশোধ নিয়ে দেশে এসেছি আয়ান। আয়ান কয়েক পা পিছিয়ে গেল। আয়ান তুলির 2 বাহু ধরে বলল, তোমার মাথা কি খারাপ হয়ে গেছিল? তোমার যদি কিছু হয়ে যেত একবার আমাকে জানালে কি হতো? আমার যদি ওইখানে মৃত্যু লেখা থাকতো হয়তো এটার জন্য তুমি আমাকে বলবে না? একা এত বড় রিস্ক কেন নিয়েছো? আমার সমস্যা তোমাকে জড়ানোর কোনো মানে হয় নাই। মৃত হইলে আজ ভালো হতো। আমার মনে হচ্ছে বেঁচে থেকে তোমাকে কষ্ট দিতে হচ্ছে, সেটা মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আয়ান, আমাকে তুমি মেরে ফেলো। তুলি আয়ানের হাত ধরে গলায় ধরলে আয়ান হাত সরিয়ে নিয়ে বলল, আমাকে সত্যিটা বলে তোমরা পারতে। রাকিবও আমাকে মিথ্যা বলেছে, এইটা আমার মেনে নিতে কষ্ট হচ্ছিল। আমি তোকে সত্যি বলতে চাইছিলাম, আপু আমাকে মাথায় হাত দিয়ে কসম করেছিল। তাহলে এআর গ্রুপের মালিক আয়ান তুই? রাফির কথা শুনে সবাই হতভম্ব হয়ে গেল। আয়ান রাফির দিকে তাকাতে রাফি ঢোক গিলতে লাগলো। তুলি বলে ওঠে, সরি, আমি 3 মাস আগে তোমার ব্যাপারে ওকে বলেছিলাম, বাট ও জানতো না সেটা তুমি। ভাইয়া আই এম সরি। সকালে রাগ দেখানোর জন্য মাথা ঠিক ছিল না। আমার তো তোকে দেখে ভয় হচ্ছে। এটা কিভাবে সম্ভব? তুই কিভাবে এআর গ্রুপের মালিক হলি? এখন বুঝতে পারছেন আমি কেন ওনাকে স্যার বলি? আমি ওনার কোম্পানির সামান্য এমপ্লয়ি। রবির কথা শুনে সবাই অবাক দৃষ্টিতে তাকালো। আয়ান সবার দিক থেকে চোখ সরিয়ে তিশার দিকে তাকালে দেখে তিশার চোখে পানি। আয়ান কিছু বলার আগেই তিশা চলে যেতে নিল। তিশার হাত ধরে আয়ান বলল, আই এম সরি তিশা, আমি তোমার থেকে অনেক কিছু লুকিয়েছি। আমি তোমাকে বউ হিসেবে মানতে পারি নাই, কারণ আমি তুলিকে ভালোবাসতাম। আমি তুলি ক্লাস 9 থেকে একে অপরকে ভালোবাসতাম। এত বছরের ভালোবাসা সহজে ভোলা যায় না। আমি এখন কি করতে পারি? আমার কথাটা তো শুনবে। তিশা রেগে পিছনে ঘুরে আয়ানের গালে থাপ্পড় মেরে বলল, তোরা আমাদের ভাই বোনকে বলদ পেয়েছিস নাকি? 2 জন বিয়ে করবি নিজেদের স্বার্থে। তোর বাবা মা আমার সাথে বিয়ে দিয়েছে যাতে কোম্পানির ভাগ সমানভাবে হয়, কেউ প্রতারণা করতে না পারে। আর তোর গার্লফ্রেন্ড আমার ভাইকে বিয়ে করেছে তার জীবন বাঁচানোর জন্য। আমি তোমাকে কখনোই বিয়ে করতে চাই নাই। আমি চাই নাই কারো লাইফে গিয়ে তার লাইফ নষ্ট করি। তুমি নিজেও তো দেখলে বিয়েটা কিভাবে হয়ে গেল। আমি তো কতবার না করছি, তুমি নিজেও আমাকে জোর করছো। কে জানতো তোর মনে এইসব আছে? থাকছিস তো বোকা ভীতু হয়ে। তিশা, প্লিজ আয়ানকে ভুল বোঝো না। ভাবি, আপনি চুপ থাকেন। আপনাদের কোনো কথা আমি শুনতে চাই না। তা এখন কি করবেন? 2 জন আমাদের ডিভোর্স দিয়ে বিয়ে করে ফেলেন। জাস্ট শ্যাট আপ। আমাদের ভাগ্য একে অপরের জন্য ছিল না, তাই আমাদের বিয়ে হয় নাই। আমি আমার স্বামীকে মেনে নিয়েছি, আর আমার কাছে এখন আমার স্বামী সব। আমি কেন তোমার স্বামীকে বিয়ে করতে যাব? নাটক কম করেন। আপনার বয়ফ্রেন্ড আপনার জন্য কান্না করে মরছে। এখন বুঝতে পারলাম মাঝে মাঝে ওয়াশরুমে গেলে কেন খোঁজ থাকে না, আর এত কি ভাবে। উনি আপনাকে ভালোবাসে, প্রতিনিয়ত আপনাকে নিয়ে উনি ভাবে। জাস্ট শ্যাট আপ তিশা। আমি জানতাম ওই মারা গেছে। ওই বারবার আমাকে বলেছিল ওই লন্ডন যাবে না। আমি জোর করে পাঠিয়েছিলাম। আমি ওর মৃত্যুতে নিজেকে দায়ী করতাম। সেদিন ওকে জোর করে না পাঠালে ওই আজ বেঁচে থাকতো। আমার ভিতরে গিল্টি ফিল হতো। ভালো হয়েছে, আমার ডিভোর্স লাগবে, জাস্ট এটাই আমার শেষ কথা। দিব না। কি করবে? কেন দিবে না শুনি? আমি তোমার সাথে থাকবো না। আমাকে ডিভোর্স দিবে, না হইলে মামলা করব। করো গা, যাও। তিশা রেগে চলে গেল। রাফি আয়ানকে বলল, রাফি থাম, ওই মারা গরম হয়ে গেছে। যাক, তোর কোম্পানি তো নোবেল পুরস্কার পেয়েছে। তোদের কোম্পানি 10 নম্বরে আছে। ধন্যবাদ ভাইয়া। এখানে কি হয়েছে আমাকে কেউ কিছু বুঝাবে? সবকিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। বড় আম্মু, আমি এয়ার কোম্পানির মালিক। আর আমি। আয়ান আর কিছু বলবে, তখন রাকিব বলল, সব পরিচয় না দেওয়াই ভালো। সমস্যা নাই। রবি দুলাভাই মুখ খুলে কোথায় পাঠাতে পারি উনি ভালো করে জানেন। না, আমি কিছু কেউকে কেন বলবো? নিজের ধ্বংস নিজে ডেকে আনার ভুল জীবনও করব না। গুড। আমি সিক্রেট মাফিয়ার গ্রুপের মালিকের সব থেকে প্রিয় মানুষ। আমি ওনার জীবন বাঁচিয়েছিলাম। ওনার ছোট মেয়ে আমাকে ছেলে বানিয়েছে। সবাই আমাকে ওনার ছেলে হিসেবে চেনে। জন্ম দিলাম আমরা, আর দুনিয়া চেনে রাহেলা চৌধুরীর ছেলে। ফাজলামি করস তুই আমার সাথে? আম্মু রেগে যাও না। ওনার সন্তান নাই, আমার মাঝে তার সন্তানকে খুঁজে নেয়। উনি তো তোমার থেকে আমাকে কেড়ে নিচ্ছে না।
তোর সম্পদের কোনো দরকার নাই, ওনাকে সব ফিরিয়ে দিয়ে চলে আসবি। সম্ভব না। আমি আমার কর্তব্য সমানভাবে পালন করলে তো হবে। যাই হোক, আমাকে এখন বের হতে হবে। তুলি, তুমি কি যাবে? না, আমার পেটে বাবু আছে, এত নড়াচড়া করার জন্য আমার ঠিক না, বাট আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, সমস্যা নাই। এক কাজ করো, তিশাকে নিয়ে যাও, তোমার আম্মু ও দেখবে তার নতুন বৌমা, সবাই অনেক খুশি হবে। যাবে না? ওয়েট, তুলে নিয়ে আয়। ছাদটা তো বড় আছে, হেলিকপ্টার নিয়ে আসতে পারো। ধ্যাত, ঝামেলা হবে। এখানে নিয়ে আসলে অনেক সন্দেহ করবে। আতিয়া, তুই যাবি নাকি? মম তোকে অনেক নিয়ে যেতে বলছে অনেকবার, আমি সাহস পাই নাই। আতিয়া ওর আম্মুর দিকে তাকালে আতিয়া বলে, না আম্মু রাগ করবে। ওকে থাক। আয়ানের ফোন বেজে উঠলে কল রিসিভ করে আয়ান ওর মমের সাথে কথা বলতে লাগলো। আয়ানের কথা বলা শেষ করলে আয়ান সবাইকে বলল, মম সবাইকে নিয়ে যেতে বলছে। আম্মু, তোমরা চলো, মমের সাথে একবার কথা বললে বুঝতে পারবে মম কত ভালো। প্লিজ চলো না। যাব না আমরা, তুই যা তোর বড়লোক মমের কাছে। প্লিজ আম্মু চলো। তোমরা আমার আনন্দের সময় যদি না থাকো তাহলে কেমন হলো? আমি তোমাকে এই দিনে নিয়ে যেতে চাইছিলাম, আমার পরিচয় দিতে চাইছিলাম, বাট তুলিকে দেখে আমার সবকিছু এলোমেলো হয়ে গেছিল। আয়ান ওদের সবাইকে বোঝাতে লাগলো, তুলি সবাইকে বোঝাতে লাগলো। লাস্টে আয়ানের আব্বু, তিশার আব্বু আম্মু রাজি হয়ে যায়। পরে সবাই রাজি হয়ে গেলে সবাই রেডি হতে চলে গেল। আয়ান রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিশা কান্না করছে। আয়ান তিশাকে কোলে তুলে বলল, তিশা প্লিজ আর কান্না করো না, সরি, আর তোমাকে দূরে সরিয়ে দিব না। ছাড়ো আমাকে বলছি। আয়ান কোনো কথা না শুনে তিশাকে কোলে তুলে নিয়ে নিচে চলে গেল। সবার সাথে গাড়িতে উঠে এয়ারপোর্টে চলে গেল। 5টা হেলিকপ্টারে উঠে পড়ল। আয়ান তিশাকে জোর করে ধরে আছে। তিশা বলে উঠে, আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও, না হইলে আমি এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করব। চুপ করো। আয়ান তিশাকে জড়িয়ে ধরে বসে থাকলো। 11টার দিকে আয়ানের মমের বাসার উপরে হেলিকপ্টার একটা করে নেমে সবাই নামতে লাগলো। নামা শেষ হলে সবাই চলে গেল। আয়ান তিশাকে নিয়ে নামে। তুলিকে দেখে আয়ানের মম অবাক হয়ে গেল। আয়ান ওর মমকে জড়িয়ে ধরে বলল, মম, উনি আমার আম্মু আব্বু, বড় আম্মু বড় আব্বু, আমার ফুপি তার মেয়ে রাইসা আপু, আর রবি আমার বোনের জামাই, আর এইটা আমার ছোট বোন আতিয়া, আর এইটা আমার চাচাতো ভাই আর তার স্ত্রী। আসসালামু আলাইকুম। আপনারা এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আমি ভাবতেও পারছি না আপনারা এখানে আসবেন। আপনি বাস্তবে এত সুন্দর, আপনাকে শুধু খবরের কাগজে দেখেছি আর টিভিতে। আমার তো বিশ্বাস হচ্ছে না আমি আপনাকে সামনে দাঁড়িয়ে আছি। আপনাকে একটু ধরতে পারি? আয়ানের মম হেসে তিশার আম্মুকে জড়িয়ে ধরে। আয়ানের আম্মুকে জড়িয়ে ধরতে গেলে আয়ানের আম্মু ধাক্কা দিয়ে সরিয়ে দিলে আয়ান সাথে সাথে ওর মমকে ধরে ফেলে। আয়ানের মম হাসি মুখে বলল, আমার উপরে কি রেগে আছেন? আপনার সাহস কি করে হয়? আর কিছু বলতে যাবে সাথে সাথে আয়ানের আব্বু কানে কানে বলে, এত ভাব দেখিও না, বেশি বুঝো না, উনি যদি রেগে যায় মেরে মাটিতে পুঁতে ফেলবে। আয়নের আব্বুর কথা শুনে আয়নের আম্মু ভয় পেয়ে গেল। আয়নের আম্মু হাসি মুখে বলল, দুঃখিত আপু, মজা করছিলাম। আয়নের বাচ্চা, আমাকে ছেড়ে দিতে বল, না হলে কিন্তু। আয়নের মম তিশার দিকে তাকালে ইশারা করলে সবাই তিশাকে ছেড়ে দিল। আয়নের দিকে তাকালে আয়ন লজ্জা পেয়ে বলল, ইয়ে মানে মম, আপনার বৌমা। কি? আমার বৌমা তুমি ওইভাবে ওদের কাছে দিলে কেন? আসলে মম, তুলি আর আমার সম্পর্কে জেনে গেছে তো রেগে গেছে। বৌমা এদিকে আসো। আয়নের মম তিশার কাছে গিয়ে জড়িয়ে ধরলো, তিশাকে নিয়ে যেতে লাগলো। সবাই আয়নের মমের সাথে লিফটে উঠে পড়লো। আয়ান অন্য লিফটে চলে গেল। নিচে গিয়ে নামলে আয়ন ওর নানুর সাথে কুশল বিনিময় করলো। আয়নের নানুকে আয়নের মম বলে, আব্বু, তোমার নাতি বিয়ে করেছে আর বউকে এই বাড়িতে এইভাবে নিয়ে আসলো, আমাদের একবারও বললোও না। নানু ভাই, ওয়েট, আমার কথা শুনেন। আয়নের নানু আয়নের কান মুলা দিতে যাবে। আয়ান সাথে সাথে লাফ দিয়ে সোফার পিছনে চলে গিয়ে বলল, আরব নানু হুট করে বিয়ে করেছি, আর উনি আমার কাজিন হয়, আর ওনাদের সাথে পরিচয় হয়ে নেন। আয়ান সবার সাথে পরিচয় করিয়ে দিলে সবার সাথে বসে পড়লো। সবাই চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। আয়ান বলে উঠে, আরে একদিনে দেখে শেষ করতে পারবে না, আস্তে আস্তে সব ঘুরিয়ে দেখাবো। মম, পার্টি পিছানোর জন্য ধন্যবাদ। মম, অনেক ক্লান্ত লাগছে, রুমে যাব, আপনারা ওনাদের রুম দেখিয়ে দেন।
ওনাদের রুমে নিয়ে যাও। আর হ্যাঁ, কোনো অসুবিধা যেন না হয়, কি লাগে না লাগে বলার সাথে সাথে দিয়ে দিবি, ঠিক আছে? আর বৌমা, আমার সাথে থাকো। আর তুলি, তোমার সাথে কথা আছে। আয়ান ওর মমের চোখ দেখে চমকে গেল। সবাই চলে গেলে তুলি নিচের দিকে তাকালে আয়ানকে বলল, কি ব্যাপার, তুমি না রুমে যাবে? যাও। নো মম, প্লিজ, ওর কিছু করবেন না। আমি ওকে ধোকা দিয়েছি, আমি ওকে না জানিয়ে বিয়ে করেছি। মম, ওর দিকে তাকাইয়েন না। তোমাকে চলে যেতে বলেছি, যাও, বৌমাকে নিয়ে রুমে যাও। মম, আমি এখন থেকে যাব না। আপনি আমার সাথে যদি ওকে যেতে অনুমতি দেন তাহলে যাব। আয়ানের মম হাসি মুখে টি টেবিলের উপর থেকে হুট করে ফল কাটার চাকু দিয়ে ছুঁড়ে মারল। আয়ান দৌড়ে গিয়ে তুলিকে জড়িয়ে ধরল। চাকু সোজা আয়ানের পিঠে লাগলো। আয়ানের মম সবাই থমকে গেল। তুলি চোখ খুলে দেখে আয়ান পড়ে যাচ্ছে। সাথে সাথে আয়ানের মম দৌড়ে এসেছে, আয়ানকে জড়িয়ে ধরে বলল, আয়ান, এই আয়ান, চোখ খুলো। সামনে কেন গেলে তুমি? তোমাকে তো বললাম বৌমাকে নিয়ে রুমে যেতে। ডাক্তার, তাড়াতাড়ি আমার সন্তানকে বাঁচান। মমের ডাক শুনে চারিদিক থেকে ডাক্তার ছুটে আসতে লাগলো। তিশা থ হয়ে দাঁড়িয়ে থাকলো। সবাই আয়নকে ধরিয়ে নিয়ে গেল। আয়নের পিঠ থেকে চাকু বের করে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আয়নের মম তুলির গলা চেপে ধরে বলে, আমার ছেলেকে কষ্ট দেওয়ার সাহস কোথা থেকে পেয়েছ? তুমি কোন হিসাবে মিথ্যা নাটক করলে? তোমার কোনো ধারণা আছে আমার ছেলে তোমার জন্য কতটা ছটফট করেছে? আয়ান চোখ খুলে উঠে আয়ান ওর মমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মম প্লিজ, ওর কিছু করেন না। মম, ওই পেটে বাবু আছে, ওকে ক্ষমা করে দেন। আমাকে মারতে দাও, কেন আমাকে বাঁচাচ্ছ? তুমি যাও এখান থেকে। আয়ান ওর মমকে শান্ত করে বসিয়ে দিল। আয়ানের ওর মমকে শান্ত করতে লাগলো। আয়ান ওর মমকে কোলে তুলে নিয়ে চলে গেল। আয়ান ওদের ইশারা করলে তুলি রুমে চলে গেল। তিশাকে নিয়ে আয়ানের রুমে রেখে আসলো। আয়ান ওর মমের রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে আয়ান কোলে মাথা দিয়ে শুয়ে বলল, মম, আমি সব ভুলে গেছি। আর আমি তো বিয়ে করছি, আমি নতুন করে সব ঠিক করতে চাই। ও কিভাবে তোমাকে কষ্ট দিল? ওকে আমি বারবার বলেছিলাম আমার ছেলেকে ছেড়ে না যেতে। মম, ওইখানে অনেক কিছু হয়েছে, আমার কথা শোনো তাহলে বুঝতে পারবে। আয়ান সবকিছু খুলে বলল। আয়ানের মমকে শান্ত করে আয়ান রুমে চলে গেল। রুমে গেলে দেখে তিশাকে সবাই সেবা করতে ব্যস্ত। তিশা বিরক্ত হয়ে বলল, আয়ান, এদের এখন থেকে যেতে বলো, আমার মেজাজ কিন্তু বিগড়ে যাচ্ছে। আয়ান ইশারা করলে চলে গেল। একজন আয়ানের শার্ট খুলতে গেলে আয়ান ইশারা করে চলে যেতে বলল। আয়ান সোফায় বসলে তিশা বলে, ভালোই তো আছো দেখছি, এই জন্যই তো আমাদের কথা মনে থাকে না। খাবার না খেয়ে বসে আছো কেন? খেয়ে ঘুমিয়ে যাও, অনেক রাত হয়ে গেছে। এইসব অবৈধ জিনিসের খাবার আমার পেটে সইবে না। কেমন অবৈধ হইল? তোমার পাতানো মম, উনি তো একজন খুনি। হাসি মুখে মানুষ খুন করতে পারে। আমাকে যে কষ্ট দেয় তার সাথে কেমন করে? উনি আমাকে প্রচন্ড ভালোবাসে। তুলি, আব্বু, দাদু কোম্পানির সিনিয়র কর্মকর্তা ছিল। মেনে তো নিত না, আমি সুখে আছি দেখে মেনে নিয়েছিল। বাট ওর মৃত্যু আমি ভেঙে পড়েছিলাম। আমাকে অনেকভাবে বুঝিতে শান্ত করছিল। আমার সাথে সেই চোখের পানি ফেলেছে। সেখানে আর কি বলতে চাও? উনি আমার জন্য সব করতে পারে, আমি ওনার জন্য সব করতে পারি। তাই নাকি? তাহলে উনি যদি বলে আমাকে ছেড়ে দিতে, তাহলে ছেড়ে দিবে নাকি? তিশার কথা শুনে আয়ান চুপ হয়ে গেল। তিশা আয়ানের দিকে তাকিয়ে বলল, কি হলো, চুপ করে আছো কেন? আমি যদি তোমাকে নিয়ে সুখে থাকি, সেখানে উনি কেন তোমার সাথে ডিভোর্স দিতে বলবে? এখানে আমার ভালো থাকাটাই মেন। আমার সাথে তুমি কখনোই সুখে থাকবে না। কেন থাকতে পারবো না শুনি? আমি তোকে সুখে থাকতে দিব না। ওকে না দিলে এখন খেয়ে নাও। খাবো না। আয়ান তিশার কাছে গিয়ে জোর করে কোলে বসিয়ে খাইয়ে দিতে লাগলো। খাওয়ানো শেষ হলে তিশাকে কোলে নিয়ে খাটে শুয়ে দিল। আয়ান তিশার বুকে মাথা রেখে হাত খাটের সাথে চেপে ধরে থাকলো। তিশা আয়ানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। তিশা বাধ্য হয়ে কান্না করতে করতে বলল, আমার সাথে শক্তি খাটাবে না, ছাড়ো বলছি। ভাবির বুকে গিয়ে ঘুমাও গা। তিশার কথা শুনে আয়ান বলে, তিশা, এইসব কি বলো? দেখো, আমি ওকে ভালোবাসতাম। এর মানে এই না যে ওর সাথে সারা জীবন থাকা লাগবে। দেখো, ওই সব মেনে নিয়েছে, আমি নিজেও ভাগ্যকে মেনে নিয়েছি। কেন এমন করছো? প্লিজ একটা সুযোগ তো দাও। একবার সুযোগ দিয়ে দাও। যদি তোমার ভালোবাসা কোনো কম হয়ে থাকে তাহলে তখন আমাকে বলো। তুমি যা বলবে আমি মাথা পেতে মেনে নিব। প্লিজ আমাকে একবার সুযোগ দিয়ে দেখো। আমি দিমু সুযোগ। তিশার কথা শুনে আয়ান তিশা ঠোঁট জোড়া দিয়ে দখলে নিয়ে নিল। তিশা সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ান 3 মিনিট পর ছেড়ে দিলে তিশা বলল,
বারবার আমার তখনকার কথা মনে পড়ছে। তুমি ভাবের হাত ধরে কান্না করে বলেছিলে আমার সাথে এমন কেন করলে। তোমার এই দৃশ্যগুলো আমাকে তাড়া করে বেড়াচ্ছে। প্রমিস, আর কখনোই তোমাকে ছাড়া কোনো মেয়ের সাথে মিশবো না। সব সময় তোমাকে ভালোবাসবো। তুমি শুধু এইটা বোঝার চেষ্টা করো, 1.5 বছর পর প্রিয় মানুষকে জীবিত দেখলে কে ঠিক থাকবে? যাকে মৃত হিসেবে জানতাম, অথচ সেই অন্য কারো হয়ে আমার সামনে এসেছে। এটা কি কখনো মেনে নেওয়ার মতো বলো? জানি না, ঘুমাবো। ওকে, ঘুমাও। আয়ান উপর হয়ে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান রেডি হয়ে নিল। নিচে গিয়ে দেখে কোম্পানির কিছু লোক এসেছে। আয়ানকে দেখে সবাই উঠে সালাম করলে আয়ান সবাইকে ইশারা করে বসতে বলল। আয়ান ওর মমের কাছে বসলো। ডান সাইডে আয়ানের ফ্যামিলির সবাই বসে আছে। আতিয়া বলে উঠে, আমু ভাইয়া এখানে কত ভালো আছে তাই না? ভাইয়াকে দেখে সবাই কত সম্মান করে, ভাইয়া ইশরাতে সবাই চলে। আয়ানের আম্মু আতিয়ার দিকে রাগে লোক নিয়ে তাকালে আতিয়া চুপ হয়ে গেল। আয়ান কথা বলতে লাগলো। হঠাৎ করে আয়ান সামনে থাকা লোকটাকে লাথি দিয়ে দূরে ফেলে দিল। সবাই যেন চমকে গেল। আয়ান মারতে যাবে, পিছন থেকে তুলি বলল, আয়ান ডানের দিকে তাকাও। আয়ান ডান দিকে তাকাতে দেখে সবাই বসে আছে। আয়ান লোকটাকে ইশারা করে চলে যেতে বলল। আয়ানের মম বলল, মাথা ঠান্ডা করো, আর আপনারা যান। ওদের দিকে হাসি মুখে তাকালো। সবাই চলে গেলে আয়ান ওর মম ওদের কাছে চলে গেল। আয়ান কাছে গেলে আয়ানের আম্মু ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। আয়ান গালে হাত দিলে আয়ানের আম্মু বলল, তোকে এই শিক্ষা দিয়েছি বড়দের গায়ে হাত তুলতে? তুই এত নিচে নেমে গেছোস? আম্মু, তুমি ভুল বুঝছো। কিছু কিছু মানুষকে মারা উচিত, আমাদের ভুল বুঝো না। আমরা অন্যায় কিছু করছি, আমরা ভালো কাজ করার চেষ্টা করছি। কিসের ভালো কাজ? হ্যাঁ, বড়দের গায়ে হাত তুলে ভালো কাজ বোঝাচ্ছিস? মেজো আম্মু, আমি আপনাকে বুঝিয়ে বলি, আপনি আয়ানকে ভুল বুঝেন। কি বুঝাবে? আমি নিজের চোখে তো দেখছি। আম্মু, ওই লোকটা নারী পাচারের মেইন কালপ্রিট। মমের থেকে সাহায্য চাচ্ছে, তাকে যেন বাঁচিয়ে দেই। টাকা ঘুষ দিতে এসেছিল। সেখানে বলো ওই মার খাবে না তো কে খাবে? এতগুলো খবর যে দেখো, সেই দিনও তো খুব প্রশংসা করছিলে। ওইটা আমাদের টিম করে, আমরা কোনো খারাপ কাজ করছি না। আয়নের কথা শুনে আয়নের আম্মু বেশ অবাক হয়ে যায়। আয়নের মম বোঝালে আয়নের আম্মু কিছু বলল না, চুপ করে থাকলো। আয়নের মম বলল, আয়ান, আমি বের হব, তুমি ওনাদের দিকে খেয়াল রেখো, আর শপিং মলে নিয়ে যেও। ঠিক আছে মম। সমস্যা হইলে এখানে ডেকে নিও। মম, আমার একটু কাজ আছে, ওদের নিয়ে আসলে ভালো হবে। ওকে, যেটা ভালো লাগে করো। আয়নের মম সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ান ম্যানেজারকে অর্ডার দিয়ে 10 মিনিটের ভিতরে বাহিরে দোকানদারদের ভিড় লেগে গেল। আয়ান সবাইকে বলল, বাহিরে চলো, তোমাদের যা মন চায় সব নিয়ে নাও। আয়ান সবাইকে নিয়ে গেলে সবাই হা করে তাকিয়ে থাকে। আয়ানের ফুপি রাইসা নেকলেসের কাছে চলে গেল। আয়ান তিশা আর আতিয়াকে বলল, তোমরা ওইদিকে যাও। মম, তোমাদের দুইজনের জন্য ওনাকে ঠিক করেছে, দেখো কোনটা ভালো লাগে। তিশা আতিয়াকে নিয়ে গেল। ওরা যেন বিশ্বাস করতে পারছে না। সবাই যার যার মতো করে পছন্দ করলো। আয়ান এক পাশে বসে ল্যাপটপে কাজ করতে লাগলো। সবার সব কেনা শেষ হলে ম্যানেজার দোকানদারদের সব টাকা ব্যাংকে দিয়ে দিল। সবাই যে যার রুমে চলে গেল। রুমে গেলে তিশাকে দেখে ব্রুকুচকে বলল, তোমার সব পছন্দ হয়েছে? হ্যাঁ। ওকে, পার্টিতে যেটা মন চাই পরে নিও, আর ওইদিকে তোমার জিনিস রেখে দাও। আস্তে আস্তে এখানে থেকে যা দরকার সব কিনে নিও, আমি এখন কাজ করব। আয়ান বারান্দায় চলে গেল। আয়ান ল্যাপটপে কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে সবাই রেডি হয়ে পার্টিতে যোগ দিল। এত বড় পার্টি দেখে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আয়ান তিশার হাত ধরে নিচে নামলো। আয়ান সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। আয়নের মম তিশাকে নিজের সাথে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়নের মম সবাই একসাথে এক এক করে কেক কেটে সেলিব্রেশন করতে লাগলো। কেক কেটে আয়নের নানুকে খাইয়ে আয়ানকে খাইয়ে দিল। তারপর তিশা আতিয়াকে দিল। এভাবে সবাইকে দিয়ে দিল, আর বাকিটা সবাইকে ভাগ করে দিয়ে পাঠিয়ে দিল। আয়নের মম আয়ান আর সবার জন্য একটাই বক্তব্য দিতে লাগলো। আয়নের মমের কথাগুলো শুনে আয়নের আম্মু ওর ফ্যামিলির সবাই নিজের ভুল বুঝতে পারলো। আয়ান ওর মমকে জড়িয়ে ধরে বলে, মম, আমি আপনারও সন্তান। আমি আমার আম্মু ও আমি সব থেকে ভাগ্যবান যে আমি আমার লাইফে 2টা মা পেয়েছি, যারা আমাকে নিজের থেকে বেশি ভালোবাসে। আমি কখনোই আপনাকে ছেড়ে যাব না। হ্যাঁ বোন, আমি আপনার উপরে রেগেছিলাম, এখন আমার কোনো রাগ নাই।
আয়ান আপনারও সন্তান, আমারও। আমার তাও একটা মেয়ে আছে, ভাতিজি ভাতিজা সবাই আছে, আমাকে আম্মু বলে ডাকে। আর আপনার তো আয়ান ছাড়া কেউ নাই। আন্টি কান্না করেন না, আমি তো আপনার মেয়ে, আজ থেকে আমারও আম্মু হন আপনি। আতিয়ার কথা শুনে আয়নের মম জড়িয়ে ধরে আদর করতে লাগলো। সবার সাথে মিল দেখে সবাই হাততালি দিতে লাগলো। সবাই নিজেদের ভুল বোঝাবুঝি শেষ করে আনন্দ করতে লাগলো। 1টা পর্যন্ত পার্টি করলো। সবাই যার যার মতো চলে গেল। তিশা, রাফি, রবি, রাইসা সবাই নেশা করে মাতলামো করতে লাগলো। আয়ান সবাইকে রুমে রেখে আসলো। তিশাকে ধরতে গেলে তিশা বলে, তুই আমার বর, তুই কেন ভাবির কথা ভাবস? তুই আমার কথা ভাববি, আমাকে ভালোবাসবি, আমার সাথে কেন অন্যায় করছিস? তোকে আমি খুন করে ফেলবো, তাও অন্য কারোর হতে দেব না। তিশার কথা শুনে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। তিশা আয়ানকে কিস করতে যাবে, আয়ান সাথে সাথে কোলে তুলে নিল। আয়ান লজ্জা পেয়ে বলল, মম আম্মু তোমরা যাও নিজেদের রুমে, আমি গেলাম। বৌমাকে নিয়ে তাড়াতাড়ি যাও। আয়ান তিশাকে নিয়ে রুমে চলে গেল। তিশা আয়ানের শার্ট খামচি দিয়ে ধরলো। আয়ানের সাথে জোরাজুরি করতে লাগলো। আয়ান নিজের কন্ট্রোল হারিয়ে তিশাকে আদর করতে লাগলো। সকালে তিশার ঘুম ভাঙলে নিজের দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, বদমাইশ, আমার এই হাল করে ঘুমানো বের করছি। আয়ানের নাক টিপে ধরলে আয়ান নিঃশ্বাস না নিতে পেরে লাফ দিয়ে উঠে পড়লো। তিশা খিল খিল করে হাসতে লাগলো। আয়ান তিশার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কি ব্যাপার, হাসছো কেন? আমার এই অবস্থা কেন? আমি কি জানি, তুমি তো নেশার ঘরে আমার সাথে। বলে লজ্জার ভাব করলে তিশা চুল টেনে ধরে বলে, হইছে, আমার দোষ দিবে না, তুমি নিজের ইচ্ছায় করছো। মোটেও না, চলো একসাথে ওয়াশরুমে যাই। আয়ান তিশাকে কোলে তুলে নিয়ে চলে গেল। দুইজন গোসল করে নিল, পোশাক পরে নিচে চলে গেল। আয়ান তিশা নিচে গেলে আয়ানের মম বলল, গুড মর্নিং। গুড মর্নিং টু শাশুড়ি আম্মু। তিশার কথা শুনে আয়ানের মম হেসে দিল। তিশাকে নিজের কাছে বসিয়ে দিল। আয়ান সামনে থেকে একটা আপেল নিয়ে খেতে খেতে বলল, মম আমি এয়ারপোর্টে যাব। আমার মনে হয় না যাওয়া ভালো। মম প্লিজ যাই না, উনি তিশাকে দেখতে আসবে। কে আসবে আয়ান? ওয়েট বলি, একটু দূরে গিয়ে। আয়ান উঠে একটু দূরে গিয়ে বলল, আমার হবু ড্যাড। কি হবু ড্যাড মানে হইল মম প্লিজ রেগে যান না, ওই তো এমনিতে জানবে। আসলে আমার মমের এক্স বয়ফ্রেন্ড দেশে আসবে। কি সফিক আঙ্কেল আসবে? আয়ানের মম রাগে লোক নিয়ে তাকালে আয়ান তুলি কিছুটা দূরে গিয়ে বলল, আয়ান ম্যামের মুখে একটু রাগটাই ভিন্ন রকম লাগছে না? দুইজনকে ধরতে পারলে খবর আছে। ফাজিল পোলাপান, মমের সাথে মজা নাও। মানে সরি মম, বাট আমি এয়ারপোর্টে যাই, আমার চাবিটা নিয়ে আসেন। এখানে নিয়ে আসলে খবর আছে। মম এমন কেন করছেন? আর কতদিন সিঙ্গেল থাকবেন? ভুল বোঝাবুঝি করে আজ 39-এ পা দিতে যাচ্ছেন। এবার তো ভুল বোঝাবুঝি থামান। আমার ভাই বোন লাগবে, তাই আপনি এখন থেকে চুপ থাকবেন। আমি যেটা ভালো মনে করব সেইটাই করব। এত যে লাফালাফি করছো, ভাই বোন যদি চলে আসে সম্পদের ভাগ কমে যাবে যে, আর এমনিতে সব একাই পাবে। কমে গেলে যাক, বাঁচবো কতদিন? এইসব দিয়ে আমার লাভ নাই। আমার তো ভাই বোন লাগবে, এটাই শেষ। চুপ বেয়াদব একটা। আমি নাতি নাতনি পালার জন্য অপেক্ষা করছি। নাতি নাতনি দেখলে হবে? নাতি নাতনি যখন জিজ্ঞেস করবে দাদিমা আর দাদু কই, তখন কি জবাব দিবেন? শাশুড়ি আম্মু, আমার হবু শ্বশুরকে দূরে রাখা একদম ঠিক হচ্ছে না। আয়ান শাশুড়ি আম্মুর মুখ দেখে বোঝা যাচ্ছে হবু শ্বশুরকে এখনো লাভ করে। বুঝে যাওয়ার কি আছে, এইটা সত্যি। আগে ছোট ছিলাম, বুঝি নাই, এখন তো বড় হয়েছি, ভার্সিটিতে উঠবো। ওই তো ড্যাড কল দিয়েছে, বাই। আয়ান চাবি নিয়ে চলে গেল। আয়ানের আম্মু আয়ানের মমকে বোঝাতে লাগলো। তুলি বলল, ম্যাম এমন রেগে থেকে লাভ আছে? উনি আপনাকে কত ভালোবাসে। আপনি যদি ভালোবাসেন তাহলে এতদিন বিয়ে করে নাই, ওনার মতো সিঙ্গেল আছেন কেন? তুলি মার খাবে কিন্তু। মায়ের পরে বিয়ের আগে বিয়ে খাবো। ফাজিল হয়ে যাচ্ছ নাকি? সবাই হাসাহাসি করতে লাগলো। আয়ান এয়ারপোর্টে গিয়ে ওর হবু ড্যাডকে রিসিভ করে দুইজন বাসায় চলে আসলো। আয়ান ওর হবু আব্বু বসার ঘরে আসতে আয়ানের মম সাথে চোখে চোখ পড়লে দুইজন চোখ সরিয়ে নিয়ে নিল। আয়ানের হবু ড্যাড বলে, আমি এখানে বৌমাকে দেখতে এসেছি। ড্যাড আমি কিন্তু জানি আমার বউয়ের থেকে বড় কথা নিজের গার্লফ্রেন্ডকে দেখতে এসেছেন। আয়ানের কথা শুনে সবাই হেসে দিল। আয়ানের হবু ড্যাড কান ধরে বলে, রাহেলা তোমার শান্ত ছেলে দেখি বদমাইশ হয়ে গেছে।
বাপের মতো বাদর হচ্ছে। আয়নের মমের কথা শুনে আয়নের হবু ড্যাড বলে, আমি কি করলাম? আমি ওর বয়সে ভালোই ছিলাম, মায়ের মতো ফাজিল হয়েছে। আয়ান আস্তে আস্তে দুজনের মাঝখানে দাঁড়িয়ে দুজনে ঝগড়া দেখতে লাগলো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। আয়নের আম্মু দুষ্টুমি করে আয়নের মমকে সামনের দিকে ধাক্কা দিলে আয়নের হবু ড্যাডের সাথে সাথে ধরে ফেলে। দুজন একে অপরের দিকে তাকাতে আয়ন অন্যদিকে তাকিয়ে থাকলো। আয়ান বলে ওঠে, আমার কাজ আছে, আমার মনে হচ্ছে। আয়নের কথা শুনে দুইজন সোজা হয়ে দাঁড়িয়ে বলল, ফাজিল পোলা, মার দিব একটা। আর আপা, আপনি এটা কি করলেন? আমি কি করলাম? আমি তো ওই ফুলটা দেখতে নিয়েছিলাম। ভাবি ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলেছিস। আয়ান কাজে নিয়ে আসলে খারাপ হয় না। আমার বাবু পেটের ভেতর থেকে বলতে আছে দাদা দাদির বিয়ে খাবে। তুলির কথা শুনে দুইজন ওর দিকে তাকিয়ে বলল, এই দুইটা এত ফাজিল হয়েছে না, লজ্জা শরম কই যে গেছে আল্লাহ ভালো জানে। মম, লজ্জা কাকে বলে? ওর বাড়ি কোথায়? আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়নের মম মারতে যাবে, আয়ান দৌড়ে একজনকে ইশারা করলে চলে গেল। আয়ান ওর মমকে বলল, ছি মম, ছি, আপনি আমাকে মারতে চাইলেন? ছি, এই দুঃখে আমি আপনাদের বিয়ে দিয়ে প্রতিশোধ নিতে চাই। এমন মার দিব না, প্রতিশোধ নেওয়া বের হয়ে যাবে। যাই হোক, আপনি বৌমাকে রেখে চলে যান। তিশা, এইদিকে আসো। তিশা আয়নের হবু ড্যাডের সামনে গেলে আয়নের ড্যাড তিশাকে দেখে বলে, মাশাআল্লাহ, আমার বৌমা অনেক পছন্দ হয়েছে। এই নাও আমার তরফ থেকে ছোট্ট গিফট। তিশা নিতে না চাইলে আয়নের মম বলে, এত লজ্জা কেন পাচ্ছ, নিয়ে নাও। থ্যাংক ইউ শ্বশুর আব্বু। তিশা কথাটা শুনে আয়নের হবু ড্যাড তিশাকে বলে, প্রাণটাই জুড়ে গেল এত সুন্দর ডাক শুনে। তিশা আয়নের হবু ড্যাডের সাথে কথা বলতে লাগলো। সবার দিকে তাকালে আয়ান পরিচয় করিয়ে দিল। সবার সাথে কুশল বিনিময় করলে সাথে সাথে কাজে চলে আসলো। আয়নের মম ড্যাডকে জোর করে বসিয়ে বিয়ে পড়াতে লাগলো। আয়নের নানু আয়নের পাশে দাঁড়িয়ে বলল, ধন্যবাদ নানু, এখন মারা গিয়েও শান্তি পাবো। ধুর নানু, কি বলেন? এসব মুখে আনবেন না তো। আয়নের কপালে চুমু দিল। আয়ান ইশারা করলে চলে গেল। বিয়ে পড়ানো শেষ হলে তিশা বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়ে আর মেয়ের জামাইকে অনেক সুন্দর মানিয়েছে। তিশার কথা শুনে হাসতে লাগলো। আয়ানের মম বলল, এই আয়ান তুলির পাল্লায় পড়ে বৌমাটাও ফাজিল হয়ে যাচ্ছে দিন দিন, আমাকে মেয়ে বানিয়ে ফেলছে। আজ থেকে আমি আপনাদের আম্মু আর আয়ান আপনার আব্বু হয়। আমরা যা বলবো সেটাই শুনবেন, ঠিক আছে? তাই না? আমার সামনে এসে বলো তো, এই দুইটাকে ধরতে পারলে না খবর আছে বলে দিলাম। কি মা, এসব কি ধরনের কথা বলো? বাবা মায়ের সাথে এমন ব্যবহার করতে হয় না। আয়নের কথা শুনে সবাই হেসে দিল। আয়ান তিশা মাঝখানে বসে বলল, আমাদের সাথেও পিক তোলেন। আজকে শিরোনাম ছেলে বৌমা তার মা বাবার বিয়ে দিল। আয়নের কথা শুনে আয়নের মম ড্যাড কান ধরলে আয়ান অসহায় ভাবে তাকালে দুইজন আয়নের গালে চুমু দিল।